আমি বাংলাদেশে ল্যান্ড করি, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে ডিবি গ্রেফতার করে ফেলে। আপনাকেই গ্রেফতার করে? যখন ডিবি অফিসের মধ্যে আমার ওয়াইফকে ফোন দেয়, আমার ওয়াইফ স্ট্রেট বলে যে উনি কে, আমরা চিনি না। আমার নাম হচ্ছে আজিজুল হক, আর ডাকনাম হচ্ছে বরকত। বরকত। বয়স কত এখন? বয়স হচ্ছে 54। আমি আসলে ছোটবেলা থেকে কালচারাল অঙ্গনের সাথে জড়িত ছিলাম। কালচারাল অঙ্গনে আমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ধ্রুব। ধ্রুব। বরকত আজিজ ধ্রুব। জন্ম জেলা কোথায়? আমার জন্ম হচ্ছে চিটাগাঙে, মানে বাবার চাকরি সূত্রে ওখানে ছিলেন। জি। আর এমনি হচ্ছে আমাদের দাদার বাড়ি, বাবার বাড়ি হচ্ছে গাজীপুরে। আর তারও আগের বংশ হচ্ছে আপনার কুমিল্লাতে। ঢাকাতেই মোটামুটি বড় হয়ে? আমি ঢাকাতেই ছোটবেলা থেকেই। ওকে, তো শুরু করুন আপনি যেখান থেকে শুরু করতে চান, যেভাবে আপনি গল্পটা আমাকে বলুন। জি। আমি 1986 সালে মেট্রিক পাস করেছি। 28 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমি আর পড়াশোনা করিনি, কারণ জাস্ট উড়নচণ্ডী টাইপের ছিলাম। আচ্ছা। তখন আমি কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়ে যাই বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনে। তখন আমার খুব ভালো একটা নাম ডাক হয়। আমি আবৃত্তির উপরে কাজ করি, আবৃত্তির আমার ক্যাসেট বের হয়। আমাদের বাংলাদেশে আপনি জানেন যে জি সিরিজ যেই কোম্পানিটা, গীতাঞ্জলি খালেদ সাহেবের, ওনার প্রথম ক্যাসেটটা ছিল আমার, রাজাকার ছিল। এটা হচ্ছে রাজাকার বিরোধী আন্দোলন ছিল তখন, জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির। ওই সাংস্কৃতিক অঙ্গনে আমি আসলে যুক্ত হয়ে যাই। নাট্যচক্রের মেম্বার ছিলাম আমি, মহামিদ ফাল্গুনী হামিদের গ্রুপের। আর বৈকুণ্ঠের মেম্বার ছিলাম শিমুল মুস্তফা ভাইয়ের। আমার বাবা হচ্ছে ব্যাংকার, উনি জনতা ব্যাংকে চাকরি করতেন। আর মা হচ্ছে গৃহিণী। আমরা 4 ভাই, কোনো বোন নাই, আমি সবার বড়। ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত হই, নাট্যচক্রের সাথে যুক্ত হই, বৈকুণ্ঠের সাথে যুক্ত হই। তখন মেহেদি হাসান, শিমুল মুস্তফা ভাই, হ্যাঁ, ওনারা খুব প্রমিনেন্ট ওই মুহূর্তে। তখন আমার রাজাকারের ছড়াটা তখন বইমেলার মধ্যে খুব ভালো ফেমাস হয়, এবং ওই থেকেই আমার পরিচয়টা খুব ভালো পপুলার হয়। একটা পর্যায়ে গিয়ে আমি কিন্তু 1টা 2টা করতে 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 প্রায় 9টা ক্যাসেট বের করি তখন, বিভিন্ন কোম্পানি থেকে, এই আবৃত্তির উপরে। এখনো আছে আমার, এগুলো সিডি আকারে আছে আমার ইউটিউবের মধ্যে, কিছু ছোট ছোট খণ্ড করে দেওয়া আছে। সাউন্ড টেক থেকে বেরিয়েছে, সঙ্গীতা থেকে বেরিয়েছে, প্রমিনেন্ট কোম্পানিগুলো সব। বিউটি কর্নার থেকে বেরিয়েছে, কান্ট্রি মিউজিক। ওই সময়কার সময় কিন্তু এই কোম্পানিগুলো খুব প্রমিনেন্ট ছিল। তো এক সময় আমার বাবা আমাকে বললো যে তুমি হয় নাটক নিবা, না হলে পরে বাসায় থাকবা, কোনটা নিবা? তা আমি বললাম যে আমি নাটক নিব। এই কথা বললে তো উনি আমাকে বাসা থেকে বের করে দেয়। নাটক বলতে নাটকে পড়াশোনা করবেন না? তাহলে নাটক করবো। তখন বেলি রুটে আপনার মহিলা সমিতি মঞ্চের অভিনয় করতাম। তো রক্তকরবীর মতো নাটকগুলোতে আমি অভিনয় করেছি। তখন বাবা বললো যে তো তাহলে তুমি আমার বাসা থেকে চলে যাও। তা আমি চলে গেছি বাসা থেকে বেরিয়ে আমার তখন বইয়ের কালেকশন ছিল অনেক। আমি অসংখ্য বই ছিল আমার। এই বইগুলো নিয়ে নীলক্ষেতে বিক্রি করে দিয়ে আমার টাকা লাগবে, বেরিয়ে যাবো। একাডেমিক বই না, হুমায়ুন আহমেদের বই, সব উপন্যাস। আপনি তখন পড়াশোনা করছেন ওই সময়টা? আমি তখন ইন্টারমিডিয়েট পাস করছি, মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হব, কিন্তু আমি আর কলেজে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই। নাটকের ভূত যে চাপছে না, তারপরে আপনার মিরপুরে বাসার সেই যাইতাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার টাইম কই। এই হচ্ছে অবস্থা। বই বিক্রি করে দিলেন? হ্যাঁ, তখন ওই বই বিক্রি করে কিছু টাকা পাইছি। টাকা পাওয়ার পরে আমি কমলাপুর থেকে ট্রেনে উঠছি। ট্রেনে উঠে ট্রেন যেদিকে চাই সেদিকে, মোট কথা হলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। পরে আমি কুমিল্লায় চলে যাই। কুমিল্লায় যেহেতু আমাদের আদি বাড়ি আছে, তো ওখানে চাচার বাড়িতে যাই। চাচা, আমি জানি যে এখানে বেশি দিন থাকতে পারবো না, কারণ এর মধ্যেই চাচা চিঠি লিখে বাবাকে বলে দিবে। তা আমি তার আগেই ভাইগা যাই। আবার আমি করতে করতে কুমিল্লাতে শহরের ভেতরে একটা লজিং পাই। তা আমি রাস্তা দিয়ে হাঁটতাম, আর কুমিল্লার মধ্যে দেখতাম যে তবলার আওয়াজ বা গানের আওয়াজ কোথায় পাওয়া যায়, এরকম একটা তবলার আওয়াজ পাইছি। তখন কুমিল্লাতে খুব প্রমিনেন্ট একটা কোম্পানি, অর্গানাইজেশন ছিল, সেটা উষসী পরিষদ। আচ্ছা। এবং এখনও খুব বিখ্যাত এটা। উষসী পরিষদে আমি তখন জয়েন করার পরে আবার কিন্তু কালচার চলতেছে। আর এখন পড়াশোনা টোটালি বন্ধ। ফ্যামিলি জানতো না? বাবা, আমি 2 বছর আমার মা আর চোখের জল ফেলাইছে, শুধু ছেলে হারায় গেছে। হ্যাঁ, এবং আমার বাবাকে শুধু সরব করতো। উনি কাঁদতে কাঁদতে চোখে চশমা নিয়ে নিছে। একজন ব্যক্তি আছেন আমাদের বর্তমানে আপনাদের কালচারাল অঙ্গনে অনেক বিখ্যাত, আমি তার নামটা নিতে চাচ্ছি না। ইন্ডিয়া বিভিন্ন জায়গায় টেলিভিশন অনুষ্ঠান করে। ও আমার জুনিয়র ছিল, এখন অনেক ফেমাস ব্যক্তি। ওই ছেলেটা মাঝে মাঝে কি জানি খাইতো। একদিন আমি তাকে বলি যে কি করো বা কোথায় যাও, তখন সে আমাকে বলে যে যাবি আমার সাথে? তো আমি গেলাম। এই সঙ্গদোষ যেটাকে বলে আর কি। পরে ও আমাকে একটা বোতল ধরে, বোতল। এইটা তখন কিন্তু খুব জনপ্রিয় ছিল, আমি নামও জানতাম না এই জিনিসগুলোর। তো ও আমাকে জাস্ট সামান্য একটু দেয়, 4 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা কোয়ার্টার বলি। আমি খেয়ে তো অবস্থা খারাপ। আমি তখন রিক্সা থেকে নামতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে মাটিটা উপরে উঠে গেছে, আমি পা দিছি, পড়ে গেছি আছাড় খেয়ে।
এই থেকে আমার ড্রাগের লাইফের যাত্রা শুরু। আপনার ভালো লাগলো বিষয়টা? এটা এই এডিকশানের মধ্যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর মধ্যে এই আইটেমটা এমন একটা আইটেম যে আইটেমটা আপনার ভালো লাগা সৃষ্টি করে, তারপরে আপনার ভিতরে একটা উদাসীনতা সৃষ্টি করে, আপনার ভিতরে একটা এক্সট্রা একটা চার্ম সৃষ্টি করে, আপনার বসে থাকতে ভাল লাগে, শুয়ে থাকতে, যেটাই করেন সেটাই ভাল লাগে। আপনার ওই সময় ফ্যামিলির সাথে যোগাযোগ নাই? না, কোনো যোগাযোগ নেই। তো যাই হোক, তখন তো বাঁধনহারা আমি। মানে লেখাপড়ার জন্য আফসোস হইতো না? আপনার ফ্রেন্ডরা সবাই লেখাপড়া করছে, আপনি শুধু কবিতার পেছনে ছুটছেন। না, সংগঠন করতেছি। এমন তো না যে প্রেমও করে জীবন এরকম হয়েছে, ভালো তো বাসতেন না ওই সময়? আপনার যখন কালচারাল অঙ্গনে যখন মানুষ অ্যাট্রাকশনে চলে আসে, তখন একটা প্রমিনেন্ট ভাব চলে আসে, বিখ্যাত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। আমি তখন রেডিও প্রোগ্রাম করি। হ্যাঁ, আমি মরহুম ফজলে খুদা, যিনি সালাম সালাম হাজার সালাম গানের রচয়িতা, আমি কিন্তু উনার সংগঠন করতাম শাপলা শালুকের আসর। তো উনি আমাকে সুযোগ দেয় রেডিওতে, আমি রেডিওতে অনুষ্ঠান করি। তো এবং পয়সা কি ওই লজিং থেকে যতটুকু আসে অতটুকুই? টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সা তো আসে না। টাকা পয়সা টিউশনই করি, 2টা টিউশনই করি, আচ্ছা। 2টা ছোটো ছোটো টিউশনই করি, 200-500 টাকা আসে, এনাফ আমার জন্য। তারপরে হচ্ছে যে এগুলা নিয়ে চিন্তাও করি না। কিন্তু যখন এই যে জগতে আসলাম, তখন কিন্তু এটা টাকার ব্যাপার আসে। প্রথম দিকে কিন্তু ওই ছেলেটা আমাকে খুব ভালো হেল্প করতো। নর্মালি কিন্তু এটি হচ্ছে স্টোরি প্রত্যেকটা এডিকশানের পিছনে, যে কেউ না কেউ আপনাকে হাত ধরে ঢুকায়, সে ইনভেস্ট করে, তারপরে আপনার যখন মজা লেগে যায় তখন আপনি টাকা খরচ করা শুরু করবেন এবং ওই ছেলে আপনার বুঝে চলবে। এটা হচ্ছে একটা বেসিক স্টোরি, বাংলাদেশের সব সিনগুলোতেই দেখবেন। 2 বছর পরে আমি যখন দেখলাম যে আব্বাকে আম্মাকে খুব মনে পড়ে, হ্যাঁ, এই একটা অবস্থার মধ্যে আমি বাবাকে, তখন তো চিঠি লেখার যুগ ছিল, তখন তো মোবাইল টোবাইল কিছু ছিল না। বাবাকে চিঠি লিখে তারপরে বাবাকে বলি যে আমি গ্র্যাজুয়েশন নিয়ে ফিরবো, আমি কিন্তু পড়াশোনা করতেছি। আমার মা বললো যে বাবা তুই যেখানে আছিস চলে আয়। আমার মার চিঠিটা পাই আমি আবার ব্যাক করে চলে আসছি গাজীপুরে। 91, 92, 93, 94 এইভাবেই আমার চলে। আমি কিন্তু আর পড়াশোনা করি না, কিন্তু এডিকশানের মাত্রাটা বাড়ে। পোশাক শিল্পে আমি যমুনা গ্রুপে, তখন যমুনা নিটিং অ্যান্ড ডাইং ছিল, আমার বাবা হচ্ছে জনতা ব্যাংকের ঋণ ডিভিশনে চাকরি করতেন, লোন ডিভিশনে। তখন উনার ফাইন্যান্সে, জনতা ব্যাংকের ফাইন্যান্সে হচ্ছে যমুনা চলে। তো ডাইরেক্টরের সাথে পরিচয় আছে, বললো যে ডাইরেক্টরকে বলে দিচ্ছি, উনি যেইখানেই তোরে ঢুকাইয়া দেয় তুই ঢুকে যা। বাস শেষ, ঢুকে গেলাম। 1 মাস জব করলাম, প্রচণ্ড হার্ড পরিশ্রম করলাম, প্রচণ্ড বলতে হচ্ছে মাথার মধ্যে কাপড়ের বোঝা নিয়ে 6 তলার থেকে নিচতলায় নামতাম, কাটিং সেকশন থেকে সুইং সেকশন, স্টোর, খুব পরিশ্রম করতাম। ভাবছিলাম যে বেতন কত হইতে পারে, কারণ বেতন নিয়ে কোনো কথা বলে নাই আমার সাথে। ওখানে প্রথম ধাক্কাটা খেলাম যে 1 মাস পরে যখন আমি স্যালারিটা নিতে যাই, তখন দেখি যে আমার স্যালারি হচ্ছে মাত্র 1100 টাকা। তখনকার সময়ও 2-3 হাজার টাকা বেতন ছিল 94 দিকে। খুব কষ্ট পেয়েছি। আমার কিছু ডেডিকেশান এই জায়গাটার থেকে সৃষ্টি হলো যে আমি এই 1100 টাকা বেতন, আমার এই যে শ্রমটা, বা আমি তখন চোখের পানি পড়ছিল, আমি পানিটার মূল্য নিব। তো ধীরে ধীরে আমি এই সেক্টরের মধ্যেই স্টাবলিশড হয়ে গেলাম। বাইং হাউসে চলে গেলাম পরবর্তীতে। আমার স্যালারি হলো হচ্ছে 3200 টাকা, তখন ছিল হচ্ছে 96 সাল। তখনও কিন্তু আপনার ওই আইটেম জিনিসগুলোর দাম কিন্তু খুব কম ছিল, এই 100 টাকা 50 টাকা হইলে কিন্তু ভালো ড্রাগস পাওয়া যেত বা পিল পাওয়া যেত। তো ওগুলাও কিন্তু চলতেছে কিন্তু। তো তখন আমার চিঠির মাধ্যমে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার হয়। তো এই মেয়েটাই পরবর্তীতে আমার বউ হয়, হ্যাঁ, এবং তার সাথেই আমার সংসার, তার সাথে আমার জীবন শুরু। 1996 সালে আমি বিয়ে করি। আচ্ছা। আমার বউকে নিয়ে আমি রায়ের বাজারের একটা বাসার মধ্যে ভাড়া নিই, ছোট্ট একটা ফ্যামিলি বাসা। তখন কিন্তু আমি চরম ড্রাগ এডিক্টেড। উনি জানতো বিয়ের আগে? না, ও এমন একটা শহর থেকে আসা মেয়ে, রংপুর থেকে আসা মেয়ে, ও হচ্ছে একদম মফস্বলের একটা মেয়ে। মফস্বলের মেয়ে হিসাবে সে কিন্তু ঢাকা শহরে কিছুই চিনত না। তো আমি তাকে খুব সহজেই চিট করতে পারতাম। ওকে। গ্যাম্বলিংয়ের দিকে চলে গেছি। মতিঝিলে আপনার অনেকগুলো ক্লাব আছে তখন, মুক্তিযোদ্ধা, ওয়ান্ডার্স, এইসব ক্লাবগুলো। ওখানে কিন্তু আপনার 110 খেলা হতো, মানে বিভিন্ন ধরনের জুয়া খেলা হতো। একদিকে জুয়া, একদিকে ড্রাগ। তখন আমার লাইফ হচ্ছে এই। বিয়েও করেছে। আমার শ্বশুর আমাকে একদম পুরো ঘর ভর্তি ফার্নিচার দিয়েছে। বাবা আমার একমাত্র মেয়ে ছিল। বাসা নেওয়ার 6 দিনের মাথায় আমার ওয়াইফ যখন বাবার বাড়িতে যায়, আমি কি করছি, এর মধ্যে আমার টাকার দরকার। একদিক দিয়ে গ্যাম্বলিং, একদিক দিয়ে ক্লাবিং, আর একদিক দিয়ে হচ্ছে ড্রাগস। সো আমার তো এই বেতনের টাকা দিয়ে হয় না, তো আমার টাকা দরকার। আমি অসংখ্য মানুষের কাছে টাকা ধার করা শুরু করছি।
ফ্যাক্টরিগুলোতে যেতাম, যে কাজ করতাম, বাইং হাউসের ব্যবসা তো আপনি জানেনই। আর তখন যেই বাইং হাউসটার কথা বলছি আমি, সেই বাইং হাউসটা এতটা পপুলার একটা বাইং হাউস ছিল যে বাংলাদেশে অনেক বড় বড় ফ্যাক্টরিগুলো আমাদের সাথে কাজ করতো এবং তাদের ওনারদের সাথে আমার পরিচয় ছিল এবং তাদের কাছ থেকে আমি টাকা নিতাম ধার, আচ্ছা, লোন। 4 দিনের মাথায় যখন আমার ওয়াইফ ব্যাক করে ঢাকায়, এসে দেখে যে ফার্নিচার একটাও নেই, সব বিক্রি করে ফেলছি। শুধু একটা খাট আর একটা আলনা ছিল, আর বাকি ফ্রিজ যাবতীয় যা আছে, ওয়ার্ড্রোপ সব বাড়িওয়ালা নামানোর সময় বলতেছে এগুলো কই নিয়ে যাও, আমরা যেগুলো রং করবো। আমি টাকার জন্য যখন ক্রেজি হয়ে গেছিলাম, এবং এই হচ্ছে আমার প্রথম ধ্বংস লাইফের। ফার্নিচারগুলো সব বিক্রি করে ফেলে আমার ওয়াইফের সাথে তো কিছুই বুঝতে পারে না ঘটনা কী হয়েছে। আমি বলছি আমার এই সমস্যা হয়েছে, আমি বিক্রি করে ফেলছি, অসুস্থ হয়েছিলাম, এইসব ভুয়া ধানাই ফানাই কথাবার্তা। ড্রাগ এডিক্টারটা যা করে আর কি, সোজা কথা। খুব সুন্দর করে মিথ্যা বলে। ওদের সবচেয়ে বড় চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা খুব সহজেই মানুষের কাছে টাকা নিতে পারে। আমি আমার বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে গেছি, বড় চাচা জানে যে আমি নেশা করি, তারপরেও সে আমাকে টাকা দিয়ে দিছে। টাকাটা দেওয়ার পরই আমার বাবাকে বলছে যে ও তো আমার কাছে টাকা নিয়ে গেছে, আপনি দিলেন কেন? আমার ফ্যামিলি কিন্তু জেনে গেছে অলরেডি তখন। আরে আমি কি বুঝা দিচ্ছি নাকি? মানে উনি না বুঝার আগেই কিন্তু আমি টাকা নিয়ে নিছি। এইটা হচ্ছে ড্রাগ এডিক্টের সবচেয়ে বড় গুণ। আর মেরিটোরিয়াসরাই কিন্তু ড্রাগ এডিক্টেড হয়। ড্রাগ এডিক্টেড কিন্তু বোকাশোকা লোকরা হয় না। ড্রাগ এডিক্টেড হইতে হলে বহুত মেধা লাগে। আপনি যে স্পটটা থেকে জিনিস আনতে যাচ্ছেন, ওখানে পুলিশের ব্যাপার আছে, আপনি কীভাবে ওখান থেকে বাঁচাইয়া নিজেকে জিনিসগুলো নিয়ে আসবেন, এইগুলোর মধ্যে এক্সপার্ট হইতে হয় প্রচণ্ড রকম। আমার মাত্রাটা এত বেশি বেড়ে যায় এবং একটা পর্যায়ে তো আমার ওয়াইফ জেনে গেলেও কিছু করার নেই। আমি এখান থেকে জব ছেড়ে আমি তখন কিন্তু আপনাকে আমি কিছু ভিজিটিং কার্ড দিয়েছি, দেখবেন আমি কিন্তু ওখানে বড় বড় গ্রুপে কাজ করেছি, ডেকো গ্রুপ, নাসা গ্রুপ, এগুলো কিন্তু বিগ কোম্পানি বাংলাদেশের। এগুলাতে জব করি, নারায়ণগঞ্জে শোভন গ্রুপ। আমার অবস্থাটা এমন ছিল যে আমি এত মেরিটোরিয়াস একটা ছেলে ছিলাম, আমি একা 8টা ক্লায়েন্টের মধ্যে ধরেন ওই ফ্যাক্টরির প্রায় 6টা ক্লায়েন্ট আমি দেখতাম, মার্চেন্ডাইজার ছিলাম। এবং ওরা আমার উপর এতটা অসহায় ছিল, ওই ফ্যাক্টরির ওনার, যে আমাকে না পারে চাকরি থেকে ছাড়াই দিতে, না পারে চাকরিতে রাখতে। আর আমি কোনো ইনফরমেশান, কোনো বায়ারের ইনফরমেশান 3 জায়গায় ভাগ করে রাখতাম। একটা রাখতাম ব্রেনের ভিতরে, একটা রাখতাম ফাইলের ভিতরে, একটা রাখতাম কম্পিউটারের ভিতরে। তা আপনি আমার চাকরি থেকে ছাড়াইবেন কেমনে? আপনার কোনো ফাইলের প্রোডাকশনের স্ট্যাটাস জানতে হলে 3টারে জোড়া লাগাইতে হবে, আর এটা তো আপনার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত আমি কিন্তু ওই কেমিক্যাল চয়েসটা চেঞ্জ করে ফেলি, আমি তখন ব্রাউন সুগারে চলে আসি। এটা কেন হয়? মানে তখন মনে হয় কি, মানে ফিলিংসটা বাড়ানোর জন্য? এটারও একটা ব্যাপার আছে। আপনি যদি প্রশ্ন করেন যে আপনি ব্রাউন সুগারে গেলেন কীভাবে, হ্যাঁ, এটারও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি টাকা সেভ করার জন্য গেছি। তখন আমার 3টা লাগে, 3 বোতল লাগে। হ্যাঁ, টাকার পরিমাণ বেশি না, ধরেন 150 টাকা করে যদি ধরি, তাও কিন্তু আবার 450 টাকা হয়। তো এত টাকা তো আমার কাছে নেই প্রতিদিন। তো এখন এমন একটা অবস্থার মধ্যে আমার একটু কম দামের মধ্যে কিছু একটা জিনিস দরকার। তো আমার একটা ফ্রেন্ড এসে আমার বললো, যে পাউডার দিল, দিয়ে বললো যে এইটা ট্রাই করে দেখেন, এটার দাম মাত্র 100 টাকা, একবার নিলেই সারাদিন চলবে। তা আমি পরে দেখলাম যে হ্যাঁ আসলেই তো এইটা মনে করেন যে ওইটাতে তারও দ্বিগুণ কাজ করে, হ্যাঁ, উদ্দীপনা বাড়ায়। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বিধ্বংসী নেশা, এখান থেকে কেউ ফিরে আসতে পারে না কোনোদিনও। তখন আপনার ওয়াইফ কি করছে? আমার ওয়াইফ তো বাসায় গৃহিণী, উনি তো এগুলো বিষয়ে সাথে পাচ্ছে কিছু নাই। সে এক পর্যায়ে, ওই সময় আমার সৌভাগ্য যে আমি এক পর্যায়ে জুয়া খেলাটা বন্ধ করে দিই। তখন যখন ব্রাউন সুগারে গেলাম, তখন এই ফ্যাক্টরিতে যখন আমি জব করি, তখন আমার কিন্তু একটা ছোটো বাচ্চা আছে, তখন আমার একটা মেয়ে হয়। আমার 97-তে প্রথম ছেলে হয়, বাচ্চা হয় একটা। আমি তখন এত বেশি নেশাগ্রস্ত ছিলাম। হোলি ফ্যামিলি হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করে, শাশুড়ি ছিল আর আমার একটা ফ্রেন্ড ছিল সাথে। বাচ্চাটা জন্মের পরে কথা বলতে পারেনি। ও হচ্ছে আপনার কোনো একটা প্রবলেম ছিল আর কি, তার আইসিইউতে ছিল। আমাকে ডাক্তাররা ওষুধ দেয়, ওষুধের প্রেসক্রিপশান দেয়, গিয়ে বলছে ওষুধ নিয়ে আসেন তাড়াতাড়ি দৌড় দিয়ে। তখন বাচ্চাটার বয়স 2 ঘন্টা মনে এরকম। আপনি জানেন যে হোলি ফ্যামিলির এই পাশে মগবাজার একটা বড় ফার্মেসি আছে, ওখানে যাওয়ার কথা আমার। তো যাইতে আসতে কতক্ষণ লাগে? 5 থেকে 10 মিনিট লাগবে। আমি কি করলাম জানেন ভাইয়া? আমি প্রেসক্রিপশানটা নিয়ে আমার মাথায় কাজ করলো যে আজকে রাত্রে তো এখানে থাকতে হবে হাসপাতালে, আমার তো তাহলে ওইটা খাইতে হবে, ওটা খাইলে তো আমি থাকতে পারবো, নাইলে তো থাকতে পারবো না। আমি ওই প্রেসক্রিপশন, আমার শাশুড়ি আমাকে টাকা দিল। তখন আমাদের খুব টানাটানি চলতেছে। টানাটানি মানে কি, আমার বেতনের টাকা আমি বউয়ের হাতে দিই না, বউ শ্বশুর বাড়ির থেকে টাকাই না চলে, এরকম হচ্ছে অবস্থা। সব টাকা নেশার পিছনে যায়। তো আমি ভাবলাম যে
আমার তো হাসপাতালে রাতে থাকতে হবে, এখন আমার এটা খাইতে হবে। তা আমি কী করলাম জানেন, আমি হায়দ্রাবাদের ওখানে ধলপুর সুইপার কলোনি, আমার যাতায়াত ছিল ধলপুর সুইপার কলোনি, তারপরে হচ্ছে গণকটলি সুইপার কলোনি, তারপরে বিএনপি বস্তি, যত আজে বাজে জায়গা আছে ওগুলো আমি ওইখানে গেলাম। ওখানে গিয়ে চিন্তা করলাম যে আগে খেয়ে ফেলাই তাড়াতাড়ি, খাইয়া তারপরে ব্যাক করে আসার সময় ওষুধটা কিনে তারপর ব্যাক করব। ওইখানে যাওয়া এবং ওইখানে খাওয়া প্রায় 2-3 ঘন্টা সময় চলে যায়। পরে ওখানে খায়া টেয়া যখন আমি ব্যাক করছি তখন থেকে আমার ছেলেটা মারা গেছে। আরে এবং এবং আমি তাকে আর দেখতে পারিনি। তাকে আজিমপুর গোরস্থানে নিয়ে গেছে। আমি এসে দেখি 3-4 ঘন্টার মধ্যে আমার শাশুড়ি আর হচ্ছে আমার ফ্রেন্ডটাও ওকে ইয়েতে নিয়ে গেছে, গোরস্থানে নিয়ে গেছে। আমি আর ছেলেটার মুখ দেখতে পারি। মানে আপনি ইমার্জেন্সি ব্যাপারটা বোঝেন নাই? আমার তখন ওই বোঝার মতো কোনো মানসিকতা নেই। আমার হচ্ছে মাল খাওয়ার কথা, আমার হচ্ছে জিনিস খাওয়া দরকার। আমি খাইয়া তাড়াতাড়ি ব্যাক করে তো আমি আসতে কতক্ষণ আর সময় লাগবে। আপনি যদি জানতেনও জিনিসটা, আপনি যদি আমাকে বাধাও দিতেন, আমি কিন্তু আপনাকে কনভিন্স করতাম এইভাবেই যে আমি যাবো আর আসবো, আমার যাইতে আর আসতে কতক্ষণ সময় লাগবে। আসার সময়তে ডিসপেন্সারি থেকে বা ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে এসে আমি হাসপাতালে ঢুকে যাবো, আমি আর বেরোবো না, সারা রাত থাকবো এখানে। তো এই কারণেই কিন্তু আমি আর ওইটার ইমার্জেন্সিটা বুঝি নাই। বাচ্চাটা মারা গেল এবং তাকে আজিমপুর গোরস্থানে কবর দেওয়া হলো। আমি আর দেখতে পারলাম না তাকে। আমি দৌড়ে আজিমপুরে গেছিলাম, কিন্তু তখন ততক্ষণে কবর হয়ে গেছে। আমার শাশুড়ি সবাই আমাকে ঘৃণা করে, স্বাভাবিকভাবেই, বা হয়তো কিছু বলতে পারে না। যাই হোক, চলেন আমরা আবার সামনের দিকে যাই। আমি নারায়ণগঞ্জে একটা বড় ফ্যাক্টরিতে জব করি। তখন আমার তখন মেয়ে হয়েছে, কিন্তু নেশা কিন্তু আর ছাড়ি নেই। আমি ওই ফ্যাক্টরিটার মধ্যে এত বেশি পরিমাণ অগোছালো চলতাম যে আমার স্যালারি কিন্তু তখন অনেক ভালো, 40,000 টাকার উপরে মনে বেতন পাই তখনকার সময়, না মনে আরও বেশি, 60,000-এর মতো হবে। 98-99 সালের দিকের ঘটনা। দেখেন আমার অবস্থাটা এরকম ছিল যে ফ্যাক্টরির গোডাউনের ভিতরে কাপড় যেখানে রাখে ওখানে ভিতরে বসে বসে খাইতাম। এক পর্যায়ে জানাজানি হয়ে যায়। চেয়ারম্যান স্যার খুব আমাকে আদর করতো। চেয়ারম্যান স্যার বললো যে ডাইকাইনা বলতে যে তুই যে এই জায়গাটার মধ্যে বসে খাস, তোর একবার ভয় লাগে না আমার জায়গাটার মধ্যে যদি আগুন ধরে যায় এসে? দেখেন সে একটা ফ্যাক্টরির ওনার, কিন্তু সে কিন্তু আমাকে চাকরির থেকে 5টার মধ্যে লাথি দিয়ে বের করে দেওয়ার কথা, কিন্তু সে কিন্তু এটা দিতে পারতেছে না। বাট বরঞ্চ সে আমাকে উল্টা বুঝাচ্ছে, তোরে যদি আমরা চিকিৎসা করাই তুই কি সুস্থ হবি? আমি বললাম যে চিকিৎসার তো কী দরকার, মানে হুদা ঘাট দিয়ে ঠেলা আর কি, বুঝছেন এইসব। আমার তো এগুলোতে কোনো প্রবলেম নেই। তো আমি তাকে লজিক্যালি অনেক কনভিন্স করার চেষ্টা করলাম যে না, আমার এগুলো চিকিৎসার দরকার নেই, আমি এগুলো এখন চাইলেই তো ছেড়ে দিতে পারি। ওনারা আমাকে তারপরেও বললো যে ঠিক আছে, তুই ছাড়তে তো পারতেছিস না, সুতরাং তোকে আমরা চিকিৎসা করানোর ব্যবস্থা করি। ফ্যাক্টরি থেকে আমাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হলো। এইটাও বাংলাদেশের মধ্যে একটা রেয়ার ঘটনা যে কোনো ফ্যাক্টরি আপনাকে চিকিৎসা করাবে আপনি হেরোইনের এডিক্টেড জানার পরেও। বিকজ আপনার এমপ্লয়ি হিসেবে অনেক বেশি ডিমান্ড ছিল, অনেক বেশি ডিমান্ড ছিল, এবং আমি একসাথে 8টা ক্লায়েন্টের মধ্যে 6টা ক্লায়েন্ট আমি দেখতাম, বললাম না, এবং আমি খুব দ্রুত কাজ করতে পারতাম। ওকে, আমার এই মেরিটটাকে ওরা রেসপেক্ট করলো আর কি। তখন আমি মুক্তি ক্লিনিক নামে একটা ইয়ে আছে এখানে গুলশান 1 নম্বরে, ওখানে ভর্তি হলাম। দেখেন আমি 3 মাসের কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে 1 মাস 20 দিনের মাথায় ওনারা আবার ছাড়াইয়া নিয়ে আসলো। কেন নিয়ে আসলো? কারণ ওনাদের অলরেডি অনেক টাকা লস হয়ে গেছে এর মধ্যে। আমি না আপনাকে ভর্তি করে দিয়েও আবার ছাড়াই নিয়ে আসছে, বাধ্য হয়েছে ছাড়াই নিয়ে আসতে। 1 মাস 20 দিন পরে বলছিল যে ভালো হইতে পারবা তো? আমি বললাম যে হ্যাঁ পারবো। আমার কথা হলো এখান থেকে ভাগা দরকার আমার। আমি আবার জব শুরু করলাম। কিসের কি, পরের দিন থেকে আবার শুরু। 1 গ্রাম হেরোইনের দাম হচ্ছে 3,000 টাকা। 3 গ্রাম হেরোইন খেতাম প্রতিদিন। এত টাকা পেতেন কোথায়? আমার প্রচুর পরিমাণ 2 নম্বরই করতাম ওই ফ্যাক্টরিতে। মার্চেন্ডাইজারদের কিন্তু প্রচুর পয়সা ইনকাম করার রাস্তা আছে বাংলাদেশে, এটা আপনারা জানার কথা না। দেয়ার ইজ এ লট অফ ওয়ে টু আর্ন মানি অ্যান্ড ইউ ক্যানট ক্যাচ দেম। হ্যাঁ, যেমন বড় বস মার্চেন্ডাইজারদের ব্যাপারে একটা কথা বলতো যে আমি তো মিষ্টির দোকানদার, মিষ্টি বানাইতে বসছি, মাসি আর কতটুকু মিষ্টি খাবে? আমার মাসি তাড়ানোর কোনো দরকার নেই, মিষ্টি বানানোর দরকার। তো স্যারের এই কথাটা আমার মনে পড়ে সবসময়। আসলে মার্চেন্ডাইজাররা এত ওয়েতে পয়সা খায় যেগুলো আপনার বাংলাদেশের সব জায়গাতেই আছে এগুলো। তো এখন আমি আপনাকে কাজ দিব, তো আপনি আমার টাকা দিবেন না? ওকে, এই হচ্ছে ব্যাপার। তো ভালো ভালো টাকা পেতাম, কারণ অনেক বড় ফ্যাক্টরি ছিল, অনেক বড় বড় অর্ডার হইতো, টাকার কোনো সমস্যা নেই। 60,000 টাকার বেতন পাইছি, 9,000 টাকা প্রতিদিন ঋণ। তো 9,000 টাকা হলে তো 2,70,000 টাকা তো এমনি হয়। তো ওই অবস্থাটার মধ্যে লাস্টে যখন আমি পরের দিনই আবার চলে গেলাম এই লাইনে, তখন উনার ছেলে, বড় ছেলে আমাকে, উনি বিষয়টা উনি ইয়াং ছেলে ছিল, উনি বুঝতে পারছে বিষয়টা। এক পর্যায়ে ওই ফ্যাক্টরি মালিকের ছেলে এতটাই ফেরোসাস হয়ে যায় যে আমাকে সে মেরে ফেলবে, এরকম একটা অবস্থার মধ্যে আমার ওয়াইফকে ডেকে নিয়ে বলে যে তুমি আমার বোন, হ্যাঁ তোমাকে আমি একটা স্কুলে জব দিয়ে দিব,
তোমার থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, আমাদের নিজেদের বাড়ি আছে নারায়ণগঞ্জে, তুমি এখানে থাকবা, শুধু কন্ডিশন একটাই, তারে ডিভোর্স দিয়ে দিতে হবে। তারে তুমি যেদিন ডিভোর্স দিবা সেদিনই আমি তারে মেরে ফেলবো। কেন মেরে ফেলবে কেন? আপনাকে বের করে দিলে তো পারে। প্রচন্ড খেপা, কারণ আমি অলরেডি ততদিনে ফ্যাক্টরি অনেক কিছু ধ্বংস করছি, অনেক কিছু লস মানে করছি। বুঝে গেছে তো। হ্যাঁ, বুঝে গেছে। এখন আমার ছাড়াইতেও পারতেছে না, কারণ লিগা যে আমার ইনফরমেশনগুলো মাথার ভিতরে, আবার আমার সাথে কথাও বলতে তার ঘৃণা হয়, এইরকম একটা অবস্থা। ফ্যাক্টরি রেপুটেশন নিয়ে প্রবলেম হচ্ছে। উনারা আমাকে প্রথম লাইফে পাসপোর্ট করে দেয়, এবং উনাদের ফ্যাক্টরি থেকে আমি দেখেন দেশের বাইরে ঘোরাঘুরি করি। কত বড় একটা সুযোগ দিচ্ছে না ওনারা আমাকে, কিন্তু এই সুযোগগুলো আমি হাতছাড়া নষ্ট করে ফেলছি। একদিন রাতের বেলা আমাকে প্রচণ্ডভাবে উনি খুঁজতেছে, আমার ওয়াইফকে বোঝাচ্ছে। তখন আমার ওয়াইফ বলল যে তুমি একটা কাজ করো, ভোরবেলা ফজর নামাজের সময় বড় বস মানে আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার নারায়ণগঞ্জের একটা মসজিদের মধ্যে নামাজ পড়ে, তুমি স্যারের কাছে গিয়ে মাপ চাও। কারণ আমি তখন পালায়া গেছিলাম, ফ্যাক্টরিতে যাইতাম না, বাসাতেও থাকতাম না, পালায়া থাকতাম। তো চেয়ারম্যান স্যার কিন্তু আমাকে খুব আদর করে, তখনও খুব আদর করতো, প্রচণ্ড আদর করতেন। আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। ওনার টাকা দিয়ে আমি প্রথম জমি কিনছি। আমি কিন্তু গেলাম রাতে ভোরবেলা ফজরের নামাজের সময়, গিয়ে স্যারের পায়ে ধরে ফেলছি। মানে ফজর নামাজ পড়ে উনি বেরোচ্ছে, তখন আমি তো ওনার পায়ে ধরে বলছি, স্যার আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এরকম কিছু করবো না। কই তুই তো এই কথা অনেক বলছিস, হ্যাঁ এসে তোরে বাবা মাফ করন যাবো না, তোরে আমার ছেলে খুঁজতেছে, যে কোনো সময় তোরে মেরে ফেলবে অথবা পুলিশে দিয়ে দিবে, দুইটার একটা করবে। তুই এক কাজ কর, আমি একটা গাড়ি দিয়ে দিচ্ছি, ট্রাক দিয়ে দিচ্ছি, ওনাদের অনেকগুলো লরি ছিল আর কি, ট্রাক দিয়ে দিচ্ছি, তুই বাসা থেকে ফার্নিচার টেনিচার যা আছে এগুলো নিয়ে ঢাকায় চলে যা, আমি তোরে পাচাইয়া দিচ্ছি, যা। নারায়ণগঞ্জে তখন অফিস জি ছিল? নারায়ণগঞ্জে। আমি বড় বসের বাসাতেই থাকি। আমার মেধা এত ভালো ছিল আপনি চিন্তা করতে পারবেন না। যেই বাসাটা উনি অন্যদেরকে ভাড়া দিত 15,000 টাকা, সেই বাসাটা উনি আমাকে ভাড়া দিতে 6,000 টাকা। আমি ওনার ফ্যাক্টরিতে কাজ করি, আমি যখনই টাকা চাইতাম তখনই উনি আমাকে টাকা দিত। এইটাও একটা অনেক বড় ব্যাপার ছিল, টাকা দিত, তারপরে ছুটি দিতে চাইতাম, আর যখন ইচ্ছা তখন অফিসে আসতাম। যাই হোক, স্ক্যাটার লাইফ লিড করছি, মানে টোটালি প্যারাসেরা অবস্থা। আমি তখন এক রাতের ব্যবধানে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে ট্রাকের ভিতরে ওয়াইফ বাচ্চাদেরকে বসাইয়া আমি জসিমউদ্দিন রোডে, এই যে কমলাপুরের এখানে, হ্যাঁ, তখন আমি একটা বাসা দেখতে বের হই। মানে লাইফটা কেমন অগোছালো চিন্তা করেন। মানে ওয়াইফ বাচ্চারা ট্রাকের মধ্যে বসা, ট্রাকের পিছনে ফার্নিচার, আমি বেরোচ্ছি হচ্ছে বাসা দেখার জন্য। আমাকে এক রাতের মধ্যে চলে আসতে হয়েছে। বাসা একটা পাইছি আজম খানের বাড়ির পাশে। এই পর্যায়ে আমার শ্বশুর, আমার তো চাকরি শেষ, তখন আমাকে বললো যে কি করবা? তখন আমি বললাম যে আমি ব্যবসা করব। বললো যে আমার ছেলেটাকে নিয়ে যাও, ছেলেটাকে নিয়ে তোমরা দুজনে মিলে কি, আমি কিছু টাকা দিচ্ছি, এগুলো দিয়ে কিছু ব্যবসা করার চেষ্টা করো। তখন আমি রামপুরাতে একটা অফিস নেই। অফিস নেওয়ার পরে ব্যবসা শুরু করি, কাপড় সাপ্লাইংয়ের ব্যবসা, ফ্যাব্রিক সাপ্লাই করতাম। তো যাই হোক, ওই অবস্থাটার মধ্যে আমার ড্রাগের পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এবং আমার যে শালা, আমার বউয়ের একমাত্র ছোট ভাই, হ্যাঁ, সেও কিন্তু এই লাইনের। আপনি নিয়ে আসছেন তাকে? হ্যাঁ, কিন্তু সেও কিন্তু ড্রাগের লাইনের। শালাদুলা ভাই একসাথে থাকি, টাকা কি আর থাকে নাকি? হ্যাঁ, শ্বশুর যে টাকাগুলো দিচ্ছে এগুলো সব নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে এমন একটা অবস্থা ছিল যে আমি 2-3 জন মানুষের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, মাল সাপ্লাই করবো এই কথা বলে। তখন আমি দেওয়ালে আমার পিঠ থেকে যায়, ওই মানুষগুলো আমাকে খুঁজতে থাকে, এবং এক পর্যায়ে আমি কি করি, আমি বাসার মধ্যে তাদেরকে না জানাই আসে আমি পালিয়ে যাই। এক পর্যায়ে কী করছি, আমার তো হঠাৎ করে কুমিল্লার কথা মনে হলো। আমি না, কুমিল্লাতে আমার একটা অনেক বড় জায়গা আছে, আমার কালচারাল অঙ্গন আছে, আমি ওখানে আসি। আসার পরে তখনই ওই কালচারাল অঙ্গনের মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর একটা শপ ছিল। ওই শপের মধ্যে দেখলাম যে সে জব করে, সে কিন্তু এডিক্টেড ছিল। তা আমি তাকে বললাম যে জিনিস কালেকশন কর। সে আমার বলছে যে দোস্ত আমি তো জিনিস খাই না, আমি তো ছেড়ে দিছি। আমি বললাম যে হাউ কাম, এটা থেকে ছাড়লি কীভাবে? তখন সে আমাকে বললো যে আছে একটা ওয়ে আছে, তুই যদি চাস তাহলে আমি তোকে নিয়ে যেতে পারি। আমি বললাম যে হ্যাঁ আমি চাই, কারণ আমার অবস্থা খুব খারাপ, আমি আর পারতেছি না। আর তখন সে আমাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়। সেন্টারটা কুমিল্লাতে খুব ফেমাস একটা সেন্টার। ও আমাকে ভর্তি করিয়ে দেয়, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, আমার ওয়াইফ বাচ্চাদের কোনো খবর নাই। আমি রিহ্যাব করি। রিহ্যাবে থাকার 1 মাস 20 দিনের মাথায় আমার ডিভোর্স লেটার আসে। ওহো। আমার ফ্রেন্ডটা চেষ্টা করছিল যে আমার বাসায় গিয়ে ওয়াইফের সাথে কথা বলার জন্য, আমার শ্বশুরের সাথে, তাদেরকে বোঝানোর জন্য যে আর একটা সুযোগ লাস্ট দেওয়া হোক, কারণ রিহ্যাব সেন্টারে তো সে কখনো আগে ভর্তি হয় নাই, এমনও হতে পারে হয়তো রিহ্যাব থেকে সে সুস্থ হতে পারে 11 বছর পর। তখন আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে।
তখন আমার যখন 1 মাস, ও খুব চেষ্টা করছিল যে এটা আটকানোর জন্য, কিন্তু পারে নাই। 1 মাস 20 দিনের মাথায় আমার ডিভোর্স লেটার আসে। একটা কপি আসে হচ্ছে যায় হচ্ছে গাজীপুরে, আর একটা কপি মুকুল কালেকশন করে। এটা সে আমাকে নিয়ে দেখায় যে এই ব্যাপার, তোমার ওয়াইফ তোমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি চেষ্টা করছিলাম আটকানোর জন্য, বাট পারি নাই। আমি 3 মাস পুরো কোর্সটা করছি, কিন্তু কোর্সটা করার পরে দেখেন আমি যখন এসে দাঁড়াই রাস্তার মধ্যে, তখন কিন্তু আমার পকেটে একটা টাকা নাই, এবং আমার সোশ্যাল স্ট্যাটাস 0, জব স্ট্যাটাস 0, ফ্রেন্ড স্ট্যাটাস 0, ফ্যামিলি স্ট্যাটাস 0, সব কিছু শেষ। তখন ওই পর্যায়টার মধ্যে আমার 2টা দিকে যাওয়ার রাস্তা ছিল। একটা হচ্ছে যে আবার ড্রাগের দিকে চলে যাওয়া, আর আরেকটা হচ্ছে যে যেই ড্রাগের কারণে আমার আজকে এই অবস্থাটা হয়েছে, এই ড্রাগকে আমি আর কোনো দিন স্পর্শ করব না, দেখি আমি কি করতে পারি। একা যেহেতু আছি আমি এই মুহূর্তে, আমি কি করব, আমি গাজীপুর চলে যাব আব্বা আম্মার কাছে। আব্বা আম্মা তো আর ফালাই দিতে পারবে না ছেলেকে, যত কিছুই হোক না কেন, মা তো। আমি ওই দ্বিতীয় চয়েসটা নিলাম। আমার কুমিল্লা থেকে গাজীপুর আসার টাকাও ছিল না, ভাড়াও ছিল না। ওই রিহ্যাব সেন্টারের মধ্যে একটা ডিরেক্টর সাহেব আমাকে 200 টাকা না কত টাকা দিল, আমি চলে আসলাম। আবার কিছু করার চেষ্টা করি, এবং আমার ওয়াইফ কিন্তু টাইম টু টাইম খবর নেয়। আমি কিন্তু এটা জানি না, আমার ফ্রেন্ডের মধ্যে খবর নেয় ও কেমন আছে বা কী আসে বিষয়ে, ছাড়ছে কিনা আসলেই এরকম। এই ডিভোর্স দেওয়ার পরেও খবর নেয়। 1 বছর চলে যায় আমার। আমি তখন একটা বাইং হাউসে আবার ঢুকি। তখন আমার স্যালারি কত ছিল জানেন? মাত্র 25,000 টাকা। 1 বছর পরে আমার খুব চমৎকার একটা নাটকীয়তার মাধ্যমে আমার ওয়াইফ ফিরে আসে আমার কাছে। তখন আমি দেখছি আমার ওয়াইফ কী কষ্ট করছে এই 1 বছর। সে বাচ্চা পড়াইতো, টিউশন, সে তো জীবনে কোনোদিন জব টপ করে নাই কোনোদিন, কিন্তু পড়াশোনা করছে, মাস্টার্স ছিল ম্যানেজমেন্টে, অনার্স মাস্টার্স। সে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বাচ্চাকে পড়াইতো সে। এমন একটা ঘটনা হয়েছে যে একটা ঈদের সময় আমার মেয়েকে, ওই কাজের মেয়ের জামা পরে থাকে না, ওই জামাগুলো আমার মেয়েকে দিছে ওই ফ্যামিলিটা। সব কিছু কিন্তু আমার ড্রাগের কারণে, আমার কারণে। খুব, যাই হোক, আমরা আবার এক হই 1 বছর পরে। ড্রাগ ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমি মেসেজ দিতে চাই বাংলাদেশের মানুষদেরকে, যে একটা ছেলে ড্রাগস ছেড়ে দিলে, সে যদি ড্রাগ ছাড়া থাকতে পারে, একদিনও আপনি একটা হিস্টাসিন ট্যাবলেট পর্যন্ত খেতে পারবেন না। যাচ্ছে একটু বিয়ার খাই, না, আপনি পারবেন না। কারণ সোশ্যাল এডিক্ট যারা সামান্য খায় টায়, এরাই কিন্তু ছাড়তে পারে, কিন্তু আমরা কিন্তু ছাড়তে পারবো না, কখনোই পারবো না আমরা। একবার গেলেই কিন্তু আপনি ঘুরে আবার ওই জায়গাটাতে যাবেনই। এটা একটা অবধারিত সত্য, যার কারণে আমি সব কিছু ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 25,000 টাকা বেতন দিয়ে আমার সেকেন্ড লাইফ শুরু করলাম, এবং আমার ফ্যামিলিরা ফিরে আসলো। 2008 সালে আমার 2টা ছেলের সাথে পরিচয় হয় এই বাইং হাউসটা থেকে, যাদের সাথে আমি শেয়ার করি যে আমি যদি একটা ব্যবসা করতে পারি তাহলে মনে হয় ভালো হয়, আমি ক্লায়েন্ট কালেকশন করতে পারবো। তখন ওই ছেলে দুটার মধ্যে একটা ছেলে আমাকে বলে যে কত টাকা লাগবে আনুমানিক একটা বাইং হাউস সৃষ্টি করতে। তখন আমি বললাম যে এই কিন্তু ভাই আমার আপস শুরু, কীভাবে শুরু আর কি। তখন আমি বললাম যে আমার 10 লাখ টাকার মতো লাগে। আমার ওয়াইফের হাতে আমি 50,000 টাকা করে 6 মাসে 3 লাখ টাকা দিব বেতনের টাকা, তাহলে আমার ওয়াইফ শান্তিতে থাকবে। আমি 6 মাস পর্যন্ত কারোর সাথে কোনো ইয়ে করবো না, শুধুমাত্র ডেডিকেশনভাবে একটা বাইং হাউসটা চালানোর চেষ্টা করব। 3 লাখ টাকা বউয়ের হাতে দিব, আর 7 লাখ টাকা যেটা থাকবে সেটা দিয়ে আমরা একটা অফিস নিব, এবং আমরা একটা বাইং হাউসে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই। হ্যাঁ, কয়েকটা এয়ার কন্ডিশন আছে, আর কিছু নাই কিন্তু, আর স্টাফদের স্যালারি, আর কিছু নাই। গার্মেন্টসে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট। যাই হোক, আমি শুরু করলাম হচ্ছে HBM টেক্স হাউস, যেটার পেপারসগুলো আমি আপনাকে দিয়েছি, যে ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল বাইং হাউস ইন বাংলাদেশ। HBM টেক্স হাউস লিমিটেড। এটার কাজ কি? বাইং হাউসের কাজটা কি আসলে? আমি জানি না, যে কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা, বাইং হাউসের কাজ হচ্ছে আপনি পোশাক শিল্পের সাথে জড়িত। আপনি দেখেন অনেকগুলো ওয়েব লিঙ্ক আছে এখানে, সবগুলোর মধ্যেই আপনার আমাদের HBM টেক্স হাউসের কথা লেখা আছে তখনকার সময়। এটা আপনি শুরু করলেন? আপনি ওনার? আমি ওনার, আর হচ্ছে ওই যে 2টা ছেলে ছিল, আমি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, আর 2জন হচ্ছে ডিরেক্টর। ওই 2টা ফ্রেন্ড, এই আমরা 3জন। HBM শব্দটা আমাদের 3টা নামের প্রথম অক্ষর। অথবা আপনি আরেকটা নাম করতে পারেন, হাই ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার, এই হচ্ছে HBM। ওকে, যাই হোক, এই আপনি বাইং হাউসের ব্যাপারটা জানতে চাচ্ছিলেন। বাইং হাউসের বিষয়টা হচ্ছে যে থার্ড পারসন, আপনি দেশের বাইরে থাকেন, আপনি ক্লায়েন্ট, আমি হচ্ছি ফ্যাক্টরি। হ্যাঁ, আমি পোশাক তৈরি করি। আপনি সরাসরি আমাকে অর্ডার দিতে পারেন না। কেন পারেন না? কারণ আপনি যদি আমাকে সরাসরি অর্ডার দেন, আমি 2 নম্বরই মাল ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার তৈরি পোশাকটা তো আমি চাইবো যে পুরাটা এক্সপোর্ট করে দেওয়ার জন্য। খারাপ মাল ভালো মাল মিলে হয়তো এক্সপোর্ট করে দিই। মিডলম্যান হিসেবে কাজ করে। একটা মিডলম্যান দরকার না। তখন এই মিডলম্যানটা হচ্ছে বায়ারের রিপ্রেজেন্টেটিভ থাকে। তো আপনি তখন ওই মিডলম্যানটার কাছে অর্ডার প্লেস করবেন। সে বলবেন যে তুমি আমার লোক, আমি তো প্রতি মাসে মাসে বাংলাদেশে আসতে পারবো না। সো আপনি প্রোডাক্টগুলো হচ্ছে গার্মেন্টস থেকে। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে বাইং হাউসের ডাবল লাভ।
এদিক বাইং থেকেও হাউস লাভ, দুই ওদিক দিক থেকে ব্যবসা করে। বাইং হাউস বায়ারের কাছ থেকে কমিশন নেয়, আবার ফ্যাক্টরির কাছ থেকেও কমিশন নেয়। বাংলাদেশে B2B ওয়েবসাইটগুলো আছে না, বিজনেস টু বিজনেস ওয়েবসাইট, ওখানে বায়ারও আসে সেলারও আসে, ওরা অ্যাড দেয়, আমরা এটা মালটা কিনবো, আমরা তখন অফার দিই তাদেরকে, এইভাবেই বিজনেসটা শুরু। চেক রিপাবলিকে প্রথম ক্লায়েন্ট পাইছি, এবং চেক রিপাবলিকের ওই ক্লায়েন্টটা আমাকে প্রথম একটা ভালো কোয়ান্টিটির অর্ডার দেয়, এবং $৭২,০০০ কাজ পাই আমি প্রথম কাজটা, এবং ওখানে আমার খুব সামান্য লাভ হয়। 1 বছরের মাথায় আমি আমার যে ইনভেস্টর ছিল ওর 10 লাখ টাকা ফেরত দিয়ে দিছি। আমরা অফিস থেকে একটা গাড়ি কিনছি। 2 বছরের মাথায় ধরেন না, আমরা 3 ডিরেক্টর, আমরা 3টা বড় বড় প্রিমিও কিনছি। তারপরে কিন্তু আমি অনেকগুলো ল্যান্ড প্রপার্টিস করছি। মিরপুরে আমি একটা ল্যান্ড নিয়েছি, ওখানে আমি ফ্ল্যাটের কাজ ধরেছি। বাহ, কয় বছরের মধ্যে এই প্রোগ্রেস? 2012-র মধ্যেই। 8 শুরু করে 12-র মধ্যে? হ্যাঁ, 3-4 বছরের মধ্যে। 4 বছরের মধ্যে আরও অনেক কিছু হয়েছে। 4 বছরের মধ্যে আমার কোম্পানির রেপুটেশন দেখেন, এখানে 6 নাম্বার 7 নাম্বার প্রফিটেবল বাইং হাউস বাংলাদেশে তখনকার সময়। আমি 1 থেকে 5-এর মধ্যে, তখন বড় বড় বাইং হাউস ছিল বাংলাদেশে কিন্তু। তো এখন ওই অবস্থাটার মধ্যে কিন্তু আমাদের হিউজ হয়, এবং আমি আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি হিউজ পরিমাণ ট্রাভেলিং করা শুরু করি। আমার বিজনেস স্ট্র্যাটেজিটা ছিল ডিফারেন্ট মানে অন্যদের মতো না। অন্যরা ইমেলের মাধ্যমে বায়ারকে ক্যাচ করার চেষ্টা করতো, বুঝছেন। আমি কি করতাম ভাই, আমি সরাসরি ফ্লাই করে চলে যেতাম। ইউরোপে বলেন, আমি ফ্রান্সে বলেন, পোল্যান্ডে বলেন, যেখানে খুশি সেখানে কাস্টমার আমাকে অফার দিচ্ছে, আমি বলছি আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও। আমার যত ইনভেস্টমেন্ট আছে, মানে আমার যত সেভিংস আছে না, আমি সেভিংসটা ইনভেস্ট করতাম হচ্ছে ট্রাভেলিংয়ে। তুমি আমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাও, আমি কালকেই আসতেছি, বা আমি নিজের পকেটের পয়সা খরচ করে। হ্যাঁ, নিজের পকেটের পয়সা খরচ করে। এবং ভাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমার এই পাসপোর্টটা। এখানে প্রায় 900-1000-এর উপরে স্ট্যাম্প আছে। দেখতে পারি? 1000-এর মতো স্ট্যাম্প আছে। ওরে বাহ! এবং আপনি যদি দেখেন পাসপোর্টটা, এটার সবচেয়ে বড়, পাসপোর্ট তো অনেকেরই বাড়ে, কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম প্রত্যেকটা পাতায় পাতায় যদি আপনার এই সিলগুলো থাকে। আমি তো পুরোটা দেখাবো না, আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য দেখাই। এই দেখেন, আপনার কোনো পাতা নাই যেখানে 12টা সিল নাই। হিউজ। এ হচ্ছে ওনার পাসপোর্টের অবস্থা। এটা মোটামুটি একটা ছোটখাটো ডায়েরি। বাবা, সিল সাপ করে, ওরে বাবা, প্রতি পাতায় অবস্থা। প্রত্যেক পাতায়। কতগুলো দেশ ভ্রমণ করেছেন আপনি? 32টার উপরে হবে, কিন্তু 1000-এর উপরে স্ট্যাম্প আছে এখানে। জি। তারপরে ওখানে আমার থাইল্যান্ডের একটা ইয়ে আছে, এটাও হচ্ছে আমার থাই ওয়ার্ক পারমিট। ওকে, এটা ওকে। এই হচ্ছে সুস্থতার স্টোরি। এক্স্যাক্টলি। এটা হচ্ছে একটা মানুষ ড্রাগ ছেড়ে দিলে পরে কি হয়, এই ইনফরমেশনটা আমি মানুষকে দিতে চাই। দেখেন আমি কিভাবে উঠি, এবং একটা পর্যায়ে আমি মিরপুরের জমিটাতে বাড়ি করার হাত দেই। আমরা ওখানে 12 জন মালিক মিলে আমরা 5 কাঠা জমি নিয়েছিলাম, ওখানে আমরা একটা 12তলা বিল্ডিং করি। ড্রাগস এবং মেয়ে মানুষ, এই দুটো হচ্ছে মুদ্রার এপিট এবং ওপিট। আপনি যখন ড্রাগসে থাকবেন তখন আপনার মেয়েদের প্রতি আগ্রহ থাকবে না। যখন মেয়েদের প্রতি থাকবে, যখন আপনি ড্রাগস ছেড়ে দিবেন তখন আপনার মেয়েদের প্রতি আগ্রহ চলে আসবে। সেক্সুয়ালি যে ফিজিক্যাল যে নিডসটা আছে না, সেটা ড্রাগস কিন্তু দমায়া রাখে। এবং আপনি যখন ড্রাগসে থাকবেন তখন কিন্তু আপনি ড্রাগসটাকেই আপনার গার্লফ্রেন্ড মনে করবেন। আপনি একটা মেয়ের দিকে ফিরেও তাকাবেন না, আপনার ভালো লাগবে না, সেক্সুয়ালি আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না। কিন্তু যখনই আপনি ড্রাগসটা ছেড়ে দিবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনি মেয়েদের প্রতি দুর্বলতা চলে আসবে। এখন এই টানটা হয় যে 2012 সালের দিকে আমার একটা মেয়ের সাথে পরিচয়টা হয় হচ্ছে ইন্টারভিউ বোর্ডে। ও আমার দেখেন জব ইন্টারভিউ দিতে এসেছিলো, HBM-এ জব ইন্টারভিউ দিতে এসেছিলো। ওর ইন্টারভিউতে চাকরি হয় নাই। তো হঠাৎ করে একদিন স্কাইপের মধ্যে আমার একটা মেসেজ আসছে। মেসেজটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে স্যার আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে অমুক, আমি আপনার এখানে জব ইন্টারভিউ দিয়েছিলাম। যে তো কী হয়েছে? বলে যে আমার জব হয় নাই। তার মানে যে সো সরি যে আপনার জব হয় নাই। কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং ছিল। হয় নাই, যাই হোক, আই এম সো সরি। বলে যে না, সরি শোনার জন্য আমি মেসেজ দিইনি আপনাকে। আমি মেসেজ দিয়েছি যে আপনি যখন মানুষের ইন্টারভিউ নেন তখন আপনি মানুষকে এত হোপ দেন কেন? ইন্টারভিউ নেন যখন, মানুষকে আপনি হোপ দেন কেন এত, যে আপনি সে বুঝে ফেলে যে তারপরের দিনই চাকরি কনফার্ম হয়ে গেছে। আপনি জানেন যে এই হোপটা দেওয়ার কারণে সে তার ফ্যামিলিতে ব্যাক করে মিষ্টি খাওয়ানো শুরু করে দেয়, কিন্তু পরে দেখেন যে সে তার চাকরি হয় না। আপনি কি সবার সাথে এরকম করেন? তাই আমি বললাম যে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে আমি যখন ইন্টারভিউ নেই তখন আমি তার ভেতরের জিনিসগুলোকে বের করার জন্য আমি ফ্রি হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা আপনি চাকরি পেলে কী করবেন, আপনার স্যালারি কত চাচ্ছেন, স্যালারি যদি এরকম দেওয়া হয় তাহলে আপনি কী করবেন, এই যে কথাগুলো বলি তখন তারা নাকি খুব হোপ পাওয়া যায়। তা আমার কাছে ব্যাপারটা খুব মজা লাগছে, মনে হচ্ছে যে আমি একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতেছি। এই কাজটা আপনি করবেন না।
আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আপনি যখন আমাকে ইন্টারভিউটা নিলেন, তারপরে যখন আমার জবটা হলো না, আমি তখন ডিসিশন নিয়েছিলাম যে আমি আপনার কোম্পানিতে ভালো একটা কোম্পানিতে চাকরি করে দেখাই দিব আপনাদের। এখন আমি চাকরি পাইছি, আসেন না স্যার একদিন আমার অফিসে বনানীতে। তা আমি বললাম যে বাহ ফাইন তো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আসবো না। তো এই খুব মজা লাগলো। তারপরে তার সাথে আমার মোটামুটি হাই হ্যালো, খাইছেন কিনা, ভাত খাইছেন কিনা, নর্মাল ক্যাজুয়াল যে কথাবার্তাগুলো হয় এভাবে হয়। প্রায় 3-4 মাস পরে আমি তখন তো খুব বাইরে ট্রাভেলিং করি, আমি সময় পাই না। আমি 1 ঘন্টার সময় পাইছি। হঠাৎ করে আমার মনে হয়েছে আমি বনানীতে যাব। তো আমি তাকে নক দিয়ে বললাম যে আমি বনানীতে আসতেছি, 30 মিনিটস টাইম দিতে পারবো আপনাকে, আপনি যদি বলেন আমি আসবো কিনা। যে হ্যাঁ আপনি আসেন। তো বনানীতে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের মধ্যে আসলাম, আমরা বসলাম, কথাবার্তা বললাম। তার উচ্ছলতাটা আমার কাছে খুব আকৃষ্ট করেছে। সে কনজুগাল লাইফে হচ্ছে আপনার তার হাজব্যান্ড আছে, হাজব্যান্ড আবার ড্রাগ এডিক্টেড, বাচ্চা আছে একটা ছোট। যখন সে আমার সাথে তার লাইফ স্টোরিটা শেয়ার করে, তখন আমার পিছনের স্ত্রীর সাথে মিলে যায় এবং আমি একটা দুর্বলতা খুঁজে পাই তার প্রতি। এবং একটা পর তখন কিন্তু আমার ফ্যামিলি আছে, কিন্তু ফ্যামিলি থাকা অবস্থায় এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ারে জড়িত হয়ে যায় আমি, কিন্তু আমার ফ্যামিলি কেউ জানে না বিষয়টা। আমি তাকে তার পিছনে এবার এই দেখেন, ড্রাগের মধ্যে যে টাকা নষ্ট হয়েছে ভাবতেছেন আপনারা অনেক টাকা নষ্ট হয়েছে, কিন্তু না, এইখানে কি হচ্ছে দেখেন। এইখানে আমি তার পিছনে টাকা খরচ করা শুরু করি। কীভাবে খরচ করি? আমি তাকে প্রতি মাসে, তখনকার সময় 2009-10 দিকে মনে হয়, মানে 2 বছরের মাথায়, তখন আমি হিউজ জমি কিনতেছি, আমার প্রচুর টাকা আছে, আমি তাকে 30,000 টাকা দিতাম হাত খরচ প্রতি মাসে। সে ক্যান্টনমেন্টের একটা বাসায় থাকতো, তার হাজব্যান্ড ড্রাগ এডিক্টেড। আমি আমার নাম পরিচয় গোপন রেখে আমি তার হাজব্যান্ডকে রিহ্যাব সেন্টারে ভর্তি করাই, যেখানে আমি ভর্তি হয়েছিলাম। তো ওখানে ভর্তি করাই, তাকে সুস্থ করে নিয়ে আসি। তার ক্রেডিট কার্ড ছিল অনেকগুলো, প্রায় 10-12টা ক্রেডিট কার্ড ছিল। ওগুলো 3-3.5 আমার মনে আছে, আমি বনানী থেকে গুলশান 2 নাম্বার পর্যন্ত হাতের ডানে বামে যতগুলা ব্যাংক আছে সবগুলা ব্যাংকে এই বেটায় ক্রেডিট কার্ড করে রাখছে। মানে ক্রেডিট কার্ড করে টাকা উঠে ড্রাগ কিনে খায়। তা আমি তো এদের চরিত্রটা জানি, যার কারণে আমি মেয়েটার প্রতি দুর্বলতা চলে আসে। এবং আমরা কিন্তু অন্য কোনো রিলেশনশিপে যাইনি, কারণ সে বলছিল যে বিবাহিত ছেলে মেয়েদের মধ্যে রিলেশনশিপ আর কি, এইরকম একটা রিলেশনশিপ হবে, তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। এই কথাটা আমার খুব লাগছিল গায়ে, যার কারণে আমি তার সাথে ওই ধরনের কোনো রিলেশনশিপে যাইনি। যখন তার হাজব্যান্ডের টাকাগুলো আমি দিচ্ছি, 4.5 লাখ টাকার মতো আমি দিচ্ছি তখনকার সময়, 4.5 লাখ টাকা শুধু বিল পেমেন্ট করছি। এই ক্রেডিট কার্ড প্রায় আমার মনে আছে 11টা না 12টা ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল। এই টাকা খরচ করা শুরু করলাম। দেখেন, এক পর্যায়ে সে ফিরে আসলো, তাকে খুব মারধর করতো, এটা আমার খুব খারাপ লাগতো। তাকে মারধর করতো এবং পরে তাকে আমি ইনসিস্ট করি যে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। বহুদিন পরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে দুনিয়ার সমস্ত ক্লান্তি নিয়ে একটা গল্প শুনতে বসছি এবং আমার ঘুম ছুটে গেছে। আমার গল্প নিয়ে আমার পডকাস্টিং আছে অনেকগুলো, যদি আপনারা দেখে থাকেন। 10 মিনিট স্কুলে আছে, ইয়াহিয়া আমিনের সঙ্গে আছে, ওখানে আমি বলেছি যে আমি গল্প শুনতে বসি দুনিয়ার সমস্ত পেইন, যত ঝামেলা আছে, শরীর টায়ার্ড, এই অবস্থায়। তখন যদি কোনো গল্প আমাকে ইমপ্রেস করে, আমি বিশ্বাস করি আমার দর্শকদেরকেও ইমপ্রেস করবে। সো আজকের এই গল্পটা আমাকে ইমপ্রেস করেছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। চলুন। ওকে আমি ডিভোর্স দেওয়ার জন্য ইনসিস্ট করি। রাইট। ওদের বাড়ি হচ্ছে রাজশাহীতে, ওর বাবা মা আর একটা বোন একটা ভাই আছে। ডিভোর্স দেওয়ার জন্য ইনসিস্ট করছেন ফর হোয়াট? ওকে মারে যে। কিন্তু আপনি ডিভোর্স নেওয়ার পরে ওকে আপনি বিয়ে করবেন এরকম? না 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 না, বিয়ে করি না। আমি বলছি যে আমি তোমাকে চালাবো, আমি তোমাকে খরচ দিব, হ্যাঁ তোমার যাবতীয় যা নিডস আছে, বাট তুমি ডিভোর্স দাও। তার টর্চারিং এর হাত থেকে বাঁচাও, তাকে টর্চারিং হাত থেকে বাঁচাও। সে এমনও হয়েছে, ওই লোকটা আপনার খুব ডিজিটালি, সে খুব ডিজিটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিল এবং খুব ভালো ডিজাইনার ছিল। ওই লোকটা আমারও একটা অর্ডার চলতেছে এরকম একটা ফ্যাক্টরির সাথে, সে চিটিং করে, টাকা নিয়ে প্রতারণা করে। ওই ফ্যাক্টরির মালিক আবার তাকে পুলিশের হাতে উঠে দিতে চেয়েছিল। আমি হস্তক্ষেপ করে তাকে আবার পর্দার আড়াল থেকে তাকে বের করে নিয়ে আসছি। তারপরে যদি এই মেয়েটার গায়ে সে হাত উঠায়, তখন আমার কাছে খারাপ লাগে। তখন কিন্তু আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি, এরকম একটা রিলেশনশিপ। আমার তার প্রতি প্রচণ্ড ফিলিংস এটা চলে আসে। আমি জানি না একটা স্টোরি শেয়ার করা ঠিক হবে কিনা। আমি যখন তার সাথে যাই 1 বছর পরে, তখন বিশ্বাস করবেন ভাইয়া, ওর যখন আপনার একটা ড্রেস যখন সে ওপেন করে, তখন তার পিঠের মধ্যে লাল লাল দাগ ছিল। এবং এইটা আমাকে এত বেশি হিট করে ব্রেইনে। একটা জিনিস মনে রাখবেন, তখন কিন্তু আমি সুস্থতার মধ্যে কিন্তু আমাদের সুস্থ ছেলেগুলা ড্রাগস থেকে ফিরে আসার পরে কিন্তু খুব সেন্সিটিভ হয়, প্রচণ্ড ইমোশনাল হয়। তো আমার এই ইমোশনটার কারণে তখন আমি তার সাথে কোনো রিলেশনে যেতে পারিনি। আমি আবার তার ড্রেসটা পরাইছি তাকে। এই যে পর্যায়টার মধ্যে তার যে মারের দাগগুলো দেখছি না, তখন আমার কাছে মনে হয়েছে দুঃসাল, টাকা তো খরচ করতেছি, ওরে তুমি ছেড়ে দাও, আমি দেখবো। বিয়ে শাদির ব্যাপার পরে চিন্তা করা যাবে। তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স কিন্তু অনেক বেশি। তখন তার বয়স হচ্ছে মাত্র 21 বছর বয়স, আর আমার তখন বয়স 34 বছর বয়স, এরকমই হবে। তো সে আমাকে কেনই বা বিয়ে করবে?
তার লাইফটা তো আরও ভালো হতে পারে, তাই না? সো আমি তাকে বিয়ের ব্যাপারে কোনো প্রেশার দিইনি। ফার্স্ট জব হচ্ছে তুমি তাকে ডিভোর্স দাও, দেওয়ার পরে সে দিয়ে দিল, দেওয়ার পরে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো ঢাকায়। ওই ফ্যামিলিকে আমি উত্তরাতে 11 নম্বর সেক্টরে আমি তাকে একটা বাসা ভাড়া করে দিই। ডিভোর্স দিয়ে দিল সে? হ্যাঁ, ডিভোর্স দিয়ে বাবা মার সাথে চলে আসলো। দেখেন আমি কিন্তু লাইফটাকে ইজি করে দিছি তাকে। এরপর তোমার শখ কি? এরপরে আমার শখ হচ্ছে যে আমি এইচএসসি পাস করছি, আমার খুব শখ আমি পড়াশোনা করব। উত্তরা আইয়ুবাট থেকে আমি তাকে আইয়ুবাটে ভর্তি করাই বিবিএ কমপ্লিট করানোর জন্য। তখন আমি ক্যাশ মনে হয় 4 লাখ টাকা দিই একসাথে, বিবিএ কমপ্লিটের সম্পূর্ণ খরচটা। দেখেন আমি কিন্তু তাকে পিঠে পাখা গজায় দিছি, সে কিন্তু উড়া শুরু করছে, তাই না? আর আমার গার্লফ্রেন্ড, সবচেয়ে বড় কথা লাগে আমার ভিতরে একটা ভাবি ছিল অন্যরকম। আমি তাকে নিয়ে ট্রাভেল করি, বিভিন্ন জায়গার মধ্যে ট্রাভেল করি, বাট আমি এতটাই মানে ট্র্যাক্টফুলি লাইফ লিড করতাম, সরি এতটাই কশাসলি লাইফ লিড করতাম যে আমার ফ্যামিলি এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতো না। তো এরপরে আসেন একদম এটা শর্টকাট করে ফেলি। এই স্টোরিটা বলতে গেলে আমার খুব প্রবলেম হয়। আমি কিন্তু মেজর হার্ট অ্যাটাকের একজন পেশেন্ট। আমি কিন্তু এখন ওষুধের উপরে বেঁচে আছি। আমি আপনাকে একটা লাইন লিখেছিলাম না ইমেইলে, মনে আছে কিনা আপনার, যে আই এম গোয়িং টু ডাই সুন, তাই না? আপনি হাসছিলেন কিনা জানি না, যে আপনি ভাবছেন যে এটা হয়তো একটা স্টান্ট হতে পারে, বা এটা হয়তো আপনার শোতে আসার জন্য একটা প্রচুর লোক লেখে। হ্যাঁ, কিন্তু এইটা মেসেজ না, আমার কাছে এখানে আপনার কাছে রিপোর্ট আছে, এখানে দেখেন, দেখেছি আমি ওষুধের প্রেসক্রিপশন। আমার এখানে একটা ইকো টেস্ট রিপোর্ট আছে, ওখানে আমার হার্টবিট কিন্তু এই এইজের স্ট্যান্ডার্ড অনুযায়ী হওয়ার কথা হচ্ছে 54, কিন্তু এখানে আছে হচ্ছে 40। বাট আই নিড টু নো, বিকজ আপনি যতটুকু পারেন বলেন। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এখন আমি তার আসি। তো এই গল্পটা বলতে গেলে আমার একটু ফিজিক্যালি প্রবলেম হয়। হ্যাঁ, আমি একটু রেস্ট নিয়ে বলবো। এখন আচ্ছা, এর মধ্যে আমি আমার সেকেন্ড কোম্পানি করি, সেকেন্ড বাইং হাউস। এটা কি জানেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার লাইফের আরও বড় টার্ন। আমি এইচবিএমে কাজ করা অবস্থার মধ্যে আমার সাথে ওয়ার্ল্ডের 6th লার্জেস্ট একটা কোম্পানি আছে, আপনি নাম শুনেছেন, ফক্স টিভি, ফক্স নিউজ, ফক্স মিডিয়া, ফক্স মুভি, ফক্স অ্যানিমেশন, ফক্স স্পোর্টস, ফক্স লাইভ, ফক্স ফ্যাশন। ইটস এ ভেরি বিগ কোম্পানি। ওদের সাথে আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে কথাবার্তা হয়, পরিচয় হয় ওই অনলাইনের মাধ্যমে, B2B ওয়েবসাইটের মাধ্যমে। তখন তারা কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসা করতে পারবে না, কারণ হচ্ছে তাদের একটা রেস্ট্রিকশান আছে। বাংলাদেশের সাথে কিছু কান্ট্রির রেস্ট্রিকশান আছে না, ওই কান্ট্রিগুলোর মধ্যে ওরা হচ্ছে একটা। তো ওরা আমাকে ইনভাইট করলো চায়নাতে যাওয়ার জন্য। চায়নাতে আমাদের ফার্স্ট মিটিংটা খুব আনসাকসেসফুল হয়, পরবর্তীতে যাকে থাইল্যান্ডে। আমি ওখানে যাওয়ার পরে মিটিংটা খুব সাকসেসফুলি হয়। তারপরে আমরা ফক্সের সাথে কাজ করা শুরু করি 2010 সাল থেকে। 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি ফক্সের এইচবিএমের মাধ্যমে ফক্সের মাল এক্সপোর্ট করতাম, বেশ বড় বড় কোয়ান্টিটি, 1 লাখ পিস, 8 লাখ পিস, 10 লাখ পিস। এটা ওরা কতটা বড়, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। 2016 সালে আমি শুধুমাত্র 6 মাসে, তো আমাদের একটা সিজন হয়, মানে 2টা সিজনে কিন্তু বাইং হাউসের ব্যবসাগুলো চলে, স্প্রিং সামার আর হচ্ছে অটোম উইন্টার। আমি 6 মাসের একটা সিজনে 8 কোটি পিস গেঞ্জি এক্সপোর্ট করছি বাংলাদেশ থেকে, 8 কোটি। আপনি যদি আমাকে 1 টাকা করে লাভ দেন তাহলে আমার 8 কোটি টাকা হয়। 2 বছর ব্যবসা করার পরে ওরা আমাকে ব্যাংককের রাস্তার মধ্যে, এই দেখেন, এই কারণে আমার ব্যাংককের স্ট্যাম্প এত বেশি, কারণ হচ্ছে যে আমার থাইল্যান্ডে তখন ফ্রিকোয়েন্টলি যেতে হচ্ছে ফক্সের মিটিংয়ের কারণে। বাংলাদেশ থেকে গার্মেন্টসের মালিকগুলোকে নিয়ে যেতাম, আমি মিডিয়া হিসাবে কাজ করছি, আমাকে ওরা একটা পার্সেন্টেজ দিত। পরে ওরা থাইল্যান্ডের ব্যাংককের রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় রাতের বেলা আমাকে বলতো, ফক্সের যে ওনার 2টা মেয়ে এবং বড় মেয়ের জামাই হচ্ছে আমার সাথে কাজ করে, ও বলতো যে আমাদের খুব শখ বাংলাদেশ একটা অফিস করার, আমার তো বিশ্বস্ত লোক দরকার একজন। তাই আমি বলতে, করো, অসুবিধা কি, আমি তোমাকে হেল্প করবো। তো বলতে ঠিক আছে, তাহলে আমরা করি। আমরা হ্যাঁ, কয়েকটা একটা কন্ডিশন আছে। মানে কী কন্ডিশন দেখেন, চরিত্রটা কি কন্ডিশনটা হচ্ছে তোমাকে এইচবিএম ছেড়ে দিতে হবে। আমি বললাম যে আমি হাসতে হাসতেই বলছি, তোমার কত বড় সাহস যে তুমি আমার কোম্পানি ছেড়ে দিতে বলতেছো। তারপরে তারা রাজি হয় না। 6 মাস পরে আবার ঘুরে এসে বলে যে ঠিক আছে, আমরা রাজি আছি, তুমি এইচবিএমেও থাকবা, আমাদের অফিসেও থাকবা, কিন্তু এইচবিএমে যাইতে পারবা না, এইচবিএমে বসতে পারবা না, ঠিক আছে? আমি এই প্রস্তাবতে রাজি হই এবং আমি আমার পার্টনারদেরকে বুঝাই, কারণ পার্টনাররা খুব মাইন্ড করছিল আমার উপরে যে আমি বায়ার ছুটে নিয়ে যাচ্ছি, বুঝছেন না, একটা ব্যাপার স্যাপার আছে না এখানে, ব্যবসার তো ব্যাপার এটা। তা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি যদি যাই তারপরেও ফক্স অফিস করবে এখানে, যদি না যাই তাও অন্য কাউকে দিয়ে অফিস করবে। গেলে বরং যেটা লাভ হবে সেটা হচ্ছে যে আমি ওখান থেকে যদি কিছু অর্ডার পাই, ওখান থেকে তোমাদেরকে কিছু দিলাম, হ্যাঁ, তোমাদেরকে একটা বুতামের অর্ডার দিলাম, বা গার্মেন্টসে তো ব্যবসার অভাব নাই, তাই না? এইভাবে তাদের কনভিন্স করে আমি ফক্সের অফিসটা চালু করি, বাড়িধারা DOHS। এইচবিএমের অফিস হচ্ছে নিকুঞ্জতে।
ফক্স আমাকে $1,20,000 ক্যাশ দেয় শুধু অফিসের ডেকোরেশন করার জন্য। 1 কোটি টাকা, স্ট্রেট 1 কোটি টাকা। আমি অফিসে ডেকোরেশন করি সেই রকমভাবে। চরিত্রটার ব্যাপারে মনে আছে আপনার, সে কী পরিমাণ পয়সা খেতাম, 2 নম্বরই কাকে বলে, কত প্রকার এবং কী কী সংজ্ঞা সহ উদাহরণ দিতে পারতাম আমি মার্চেন্ডাইজিং জগতে। এই লোকটার সাথে পরিচয় হওয়ার পরে আমাকে বলল যে মাই ফ্রেন্ড, আমরা একটা স্ট্র্যাটেজি আছে ব্যবসার মধ্যে। আমি অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মাই ফ্রেন্ড, ট্রাই টু বি অনেস্ট অ্যান্ড ডোন্ট টেল লাই। আমার তো এই দুইটাতেই সমস্যা আছে, তাই না? তো এখন আমাদের যদি সেই কথা বলে, আমি বললাম যে আই এম সরি, আমি তো এই দুইটাতেই প্রবলেম আছে আমার। আমি কিন্তু ওরে বলে ফেলছি সব কিছু। সে হাইসা দিচ্ছে, হাইসা বলছে যে রিয়েলি, যে হ্যাঁ রিয়েলি, আমি ফ্যাক্টরি থেকে ঘুষ খাই, ফ্যাক্টরি থেকে পয়সা খাই, হ্যাঁ, আর তোমার এখানে আসলে আমার ফ্যাক্টরি থেকে পয়সা খেতে পারবো না, শুধু তুমি আমাকে বেতন দিবা। কয় না, বেতন দিব, পাশাপাশি আমি তোমাকে পার্সেন্টেজ লভ্যাংশ দিব, কারণ তুমি আমার পার্টনার। আমি $5,000 স্যালারি আমার তখন, 80 টাকা করে ডলার যদি হয় 4 লাখ টাকা হয়। কিন্তু এখানে কথা আছে, মাস শেষে 6 মাস পরে যখন হিসাব টান দেওয়া হবে এক্সপোর্ট ভলিউমের উপরে, তখন কিন্তু তারা টাকাটা আমার কাছ থেকে আবার রিটার্ন নিয়ে নেবে। কেন নিয়ে নেবে? কারণ আমি এখানে জব হোল্ডার না, আমি হচ্ছে ওদের পার্টনার। বাট $5,000 দিচ্ছে হচ্ছে আমার ফ্যামিলি সার্ভাইভ করানোর জন্য, আর কিছু না, প্রতি মাসে। এটা একটা রেমুনেশন হিসাবে। বাট 6 মাস পরে টোটাল অ্যামাউন্টে যে লাভটা হবে আমার, সেই টাকা থেকে কিন্তু $530,000 ওরা মাইনাস করে দিবে। আমার প্রথম প্রফিট মার্জিন ছিল 3%। তারপরে যখন ভলিউম বাড়ছে তখন হয়েছে 2%। 2%ই আমার হিউজ পরিমাণ টাকা চলে আসতো 6 মাসে। হ্যাঁ, $80,000 থেকে শুরু করে $1.5 লাখ, $2 লাখ পর্যন্ত আসতো। ফক্স নামে হয় এটা না? ফক্স বাংলাদেশ। ফক্স বাংলাদেশ না? হ্যাঁ, ফক্স বাংলাদেশ। কিন্তু এবং এই অফিসটাতে কোনো লিমিটেড কোম্পানি হয় না, এটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি হয়, এবং আমি হচ্ছে একক মালিকানাধীন কোম্পানি। এটা প্রায় 38টা ছেলে ওখানে জব করে। কত সালে? আমাদের 1.5 কোটি টাকা শুধু বেতন আসে। কত সালে এটা? 2012 সালে। কোথায় হলো এই অফিসটা? এটার উপর একটা ভিডিও আছে ইউটিউবের মধ্যে। এটা এখন এক্সিস্ট করে বাংলাদেশে? না, এখন আর নাই। এখন আর নাই। আমি যেহেতু নাই, এখন আর নাই। ওকে। টাকা আসে হচ্ছে থাইল্যান্ডে। টাকা তো বাংলাদেশ ঢুকতে পারে না, ডলার হিসেবে? ডলার হিসাবে আসে। ওখানে থাই বাত হিসাবে জমা হয়। তখন কিন্তু থাইল্যান্ডে আমার 3rd অফিস ওপেন হয়, ধ্রুব টিএইচ লিমিটেড, থাইল্যান্ডে। ওটা লিমিটেড কোম্পানি। আপনার ইন্টারে পড়া হয় নাই? গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এর মধ্যে না, ওই যে বিয়ে করার সময় বউ শর্ত দিছিল যে অ্যাট লিস্ট তোমাকে বিএসএস পাস করতে হবে। না, কারণ হচ্ছে যে ম্যানেজমেন্টে অনার্স একটা মেয়ে, তাই না? বাবার কাছে কি বলবো, 1100 টাকা বেতন পায়, ইন্টারমিডিয়েট পাস, এটা কোনো একটা যোগ্যতা হলো? তাই বললাম তাও তো কথা। আমি ডেডিকেশন নিয়ে কিন্তু মনে করেন যে 2 মাসের মধ্যে বিয়ে পাস করে ফেলছি। বিয়ে পাস করে প্রাইভেট পরীক্ষা দিয়ে বিয়ে পাস করছি। জাস্ট যখন খবর আসে বিয়ে পাস করি, তাতেই আমার বিয়ে হয়ে যায়। আপনি থাইল্যান্ডের কথা বলছিলেন, থাইল্যান্ডে একটা অফিস? আমি একটা ধ্রুব টিএইচ নামে একটা অফিস করি। আমি তখন ইউরোপে ট্রাভেল করি, সুইজারল্যান্ডে। আমি জাস্ট এমনি মজা করার জন্য একদিন একটা গ্যামলিং করছি। মজা করার জন্য রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আমি এবার জুয়া খেলতে গেছিলাম। এই স্টোরিটা ভাইয়া আমার ফ্যামিলিও জানে না, আমার হাতে গোনা 2-1 জন মানুষ জানে, আমার অ্যাকাউন্টেন্ট সাহেব জানে। আমি ওখানে হেরে যেতে 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 লাস্ট পর্যায়ে হঠাৎ করে আমি একটা দান মারছি, এবং সেটা এত বড় পরিমাণ ছিল, ওইটা ছিল প্রায় 46,000 ফ্রা, 46,000 সুইস ফ্রা। বাংলাদেশি টাকায় তখন 47 টাকা করে সুইস ফ্রা। আপনি হিসাব করেন প্রায় 20 লাখ টাকা, 30 লাখ টাকার মতো হয়। এই টাকাটা যখন আমি পাওয়ার পরে আমার ফ্রেন্ড, সুইজারল্যান্ডের ফ্রেন্ড বলতেছিল যে এটা কী করবা। আমরা তখন রাস্তার মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমাকে বলতে হয় যে কাজ করো, সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করো। আমি ওরে বাবা, সুইস ব্যাংক, এটা তো মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় না? বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারদের টাকা থাকে এই ব্যাংকের মধ্যে, এই ব্যাংকের অনেক ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এটা চাইলেও ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় না। তখন আমি ইউবিএস এর সামনে দাঁড়ানো, অর্থাৎ ইউবিএস হচ্ছে সুইজারল্যান্ডের মাদার কনসার্ন। তো বললেন যে তা এখানে ঠিকানা লাগবে না? ঠিকানা লাগবে, অনেক কিছুই লাগবে। বলে যে ওগুলো সব আমি দিব। হ্যাঁ, চলো অ্যাকাউন্ট করাই দিই তোমাকে। আমি সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি। এই বিদেশে আমার 2টা অ্যাকাউন্ট, একটা সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, থাইল্যান্ডে একটা অ্যাকাউন্ট আছে। ওখানে আমার ওই টাকাটা জমা আছে। ওই টাকাটা এখন ফুলে ফেপে ধরেন প্রায় হয়ে গেছে। এটা ডিপিএস করা ছিল, টাকাটা টাচ করা হয়নি। এটা ইনফরমেশান আপনার মাধ্যমে জানাইলাম। এগুলো হচ্ছে আমার সফলতার স্টোরি। তারপরে থাইল্যান্ডে চলে আসেন। তো সুইস ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে। আর থাইল্যান্ডে আমি ছোটো ছোটো 2টা অ্যাপার্টমেন্ট কিনি, কন্ডো টাইপের, 600 স্কোয়ার ফিটের, আপনার এই অফিসটার মতো এরকম। তো এই 2টা প্রপার্টিজ আমার আছে। 4 বছর আমরা প্রেম করছি একসাথে, 4 বছর একসাথে ছিলাম। আর যেহেতু মোবাইল নাম্বার রোমিং করা ছিল, ফ্যামিলি ধরতে পারতো না। তো আমি তার সাথে ওইভাবে ডেট করতাম।
বিবিএ কমপ্লিট হওয়ার পরে তার স্বপ্ন হচ্ছে এমবিএ করার জন্য। আমার স্বপ্ন হচ্ছে এমবিএ করাবো এবং আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়া থেকে তাকে এমবিএ করাবো, এরকম একটা স্বপ্ন আমার। তো ওই সিচুয়েশনটার মধ্যে ফক্সের সাথে আমার কাজ করা অবস্থায় আমার বেশ কিছু টাকা জমে গিয়েছিল, কিছু টাকা পেন্ডিং হয়ে গেছিল, প্রায় $65,000। এই টাকাটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম ওই পর্যায়ের মধ্যে। তখন কিন্তু তার মালয়েশিয়া যাওয়ার জন্য আমি মালয়েশিয়াতে গেছি, গিয়ে ওখানে দেখে টেকে আসছি, ইউনিভার্সিটির সাথে কথাবার্তা বলে আসছি, ও যাবে, বাসা নেবে, আমরা এইভাবে যাব, স্বপ্ন বড়। ও ভাইয়া, এর মধ্যে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে 1 বছর তার সাথে আমার একটা গ্যাপ হয়। 1 বছর আমি তাকে বলছিলাম না যে তোমার ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলো, এরকম বলছিলাম, তোমার বয়স কম আছে। সে কি করছে, আমি থাইল্যান্ড থাকা অবস্থার মধ্যে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলতে চাই যে উত্তরাতে আমরা ওকে দেখলাম একটা কালো ছেলের সাথে। কালো ছেলে বলতে শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান কোনো একটা কিছু হবে। তা আমি দেখলাম, আমি বললাম তাই নাকি? বলে যে হ্যাঁ। পরে আমি বাংলাদেশে ব্যাক করার পরে এসে দেখি তার মোবাইল বন্ধ। সে 1 বছরের ব্যবধানে চলে যায় এবং কোথায় যায় আমি কিছু জানি না, তার মোবাইল বন্ধ টন্ধ। দেখেন 1 বছর পরে সে আমাকে হঠাৎ করে আরেকবার ফোন দেয়। আমার চরিত্রের সবচেয়ে বড় খারাপ দিকটা হচ্ছে যে আমি আসলে একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই। এটা কখনোই হওয়া উচিত না, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কখনো নির্ভরশীল হওয়া উচিত না। একটা মেয়ে সারা জীবন চায় কি যে তার ছেলেটা যাতে ঘাটটা ঘুরে অন্য কারো দিকে না তাকায়। আর আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা। আমি যখন একটা মেয়ের প্রতি আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তখন হয়েছে কি যে ভাইয়া এটা কি বলবো, প্রতিটা মানুষের শরীরের মধ্যে কিন্তু একটা ঘ্রাণ আছে। আর এই ঘ্রাণটা যখন আপনার নাকের মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু আপনি চাইলেও আর অন্যদিকে যেতে পারবেন না। অন্তত আমি পারি না যেতে। 1 বছর পরে যখন সে ব্যাক করে আমাকে কল দেয়, আমি বেহায়ার মতো তাকে বললাম যে আসো আবার। মাঝখানে কি হয়েছে আমি আর জানার দরকার নেই, আমি জানছি যে একটা শ্রীলঙ্কান ছেলে সে সংসার করছে, এই সেই, বিয়ে করে নাই, তা আবার ফিরে আসছে। ফিরে আসার পরে আমি তাকে নিয়ে আবার ট্রাভেলিং করা শুরু করলাম। আমার মনে হয় এগুলো কিছুই ঘটে নাই, এরকম আর কি। 1 বছরের গ্যাপ কোনো ব্যাপারই না। যাই হোক, সে ফিরে আসছে। কমিটমেন্ট ছিল যে যদি কোনো দিনও কোনো পরিস্থিতি ক্রিয়েট হয় এরকম যে আমার সংসার ভেঙে গেছে বা এরকম, দেন আমরা বিয়ে করব, কোনো সমস্যা নেই। দেখেন ওর পিঠের মধ্যে আমি পাখা করে দিলাম, ও উঠতেছে, হ্যাঁ আমার কারণে উঠতেছে। আমি থাইল্যান্ডে গেলাম, ক্লায়েন্টের সাথে কথা বললাম টাকাটার ব্যাপারে। আমি তখন তাকে খুব মিস করি ঢাকায়। তখন আমি ঢাকায় আমার পার্টনারদেরকে ফোন দিয়ে, ওই যে HBM এর ওদেরকে ফোন দিয়ে বললাম যে ওর একটা ভিসা করায় দাও, ওকে আসতে বললো থাইল্যান্ডে। এটির ব্যাপারটা সবাই জানে মোটামুটি। তো আমি তাকে বললাম, সে একা একা থাইল্যান্ডে ট্রাভেল করে চলে আসে। সবাই বলতে কি আপনার ফ্যামিলি তখন? না, আমার পার্টনাররা। ওকে। আমার 2টা পার্টনার। তো তারা ভিসা করায় দিল, সে চলে আসলো। থাইল্যান্ডের ব্যাংকে তখন আমার প্রায় 3-4 লাখ বাতের মতো ছিল, কারণ আমি কিন্তু টাকা পয়সাগুলো ল্যান্ডে ইনভেস্ট করে ফেলছিলাম। তো আর প্রতি মাসে কিন্তু অনেক টাকা খরচ, বুঝছেন, তখন খুব ল্যাভিশলি লাইফ লিড করতেছি। তো ও চলে আসলো। 3 দিনে আমি তাকে নিয়ে ডায়মন্ড থেকে শুরু করে যা আছে শপিং আর কি, সব কিছু করে টরে 40,000 বাত আমার ব্যাংকের অ্যাকাউন্টে আছে। পুরো টাকাটা আমি তার পিছনে খরচ করে ফেললাম। যেদিন আমরা চলে আসবো তার আগের দিন রাত্রেবেলা, পরের দিন ফ্লাইট, আমাদের টিকিট তো যার যার মোবাইলে থাকে, তাই না? আগের দিন রাত্রেবেলা সে আমাকে বলল যে দেখেন, আমি ব্যবসার কাজে এতটা ব্যস্ত ছিলাম যে আমি কিন্তু তাকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি, শুধু সেও কিন্তু একা একা শপিং করছে। বিজনেসের কাজে এত ব্যস্ত ছিলাম যে ফ্যামিলিকেও কিন্তু আমি টাইম দিতে পারি না। হ্যাঁ, এটাও একটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট আমার। তো সে আমাকে বলল যে পাতায়াতে আসলাম, ডিস্কো বারগুলোতে গেলাম না দেখতে। হ্যাঁ, আমার তো খুব শখ ছিল যাওয়ার। তখন আমি আমার অফিস থেকে একটা মেয়েকে কল করি, ভাইয়া এটা আমার লাইফের জীবনের সবচেয়ে সেরা ঘটনা। 2টা সেরা ঘটনা, এটা হচ্ছে একটা। কল করি, কল করার পরে তাকে বলি কি যে তুমি তাকে নিয়ে একটু ডিস্কোগুলো ঘুরে নিয়ে আসো, ড্রিঙ্কস করলে। তাকে কিছু টাকাও দিয়ে বললাম যে মোবাইলটা খোলা রাখবা আর টাকাগুলো হাতে রাখবা, সাবধানে থাকবা, মোবাইলটা বন্ধ রাখবা না। কারণ আমি জানি থাইল্যান্ডের সিস্টেম কি, যে মোবাইলটা যদি ভ্যানিটি ব্যাগে রাখে তাহলে ডিস্কোর সাউন্ডে কিন্তু তখন তাকে ধরতে পারবো না আমি। তাকে বলছি মোবাইলটা হাতে রাখবা। চলে গেল। 12টা পর্যন্ত ওয়েট করছি। ওয়েট করবার 12:30টার দিকে আমি তাকে একটা কল দিচ্ছি। কল দেওয়ার পরে দেখি মোবাইলটা বন্ধ। পরে আমি আমার অফিসের মেয়েটাকে ফোন দিছি, তারটা মোবাইল বন্ধ। 1টা, 1:30, 2টা, আর এটা আধা ঘন্টা পর পর কল দিচ্ছি, মোবাইল বন্ধ। 4:30টার দিকে সে দরজা নক করছে, ভোর 4:30টায় দরজা নক করে সে দরজায় ঢুকেই বলতেছে যে আমি খেতে চাই না, আমাকে খাওয়াই দিয়েছে। মানে ও প্রচণ্ড ড্রাঙ্কস আর কি সে। পরে আমি তাকে কোলে করে নিয়ে
খাটের মধ্যে শোয়াইলাম। শোয়ানো অবস্থার মধ্যে তখন দেখেন আমি এই যে 12টা থেকে 4টা পর্যন্ত এই যে 4টা ঘন্টায় আমার টেনশনটা কোথায় উঠে। পাতায়া সিটিটা আমি খুব ভালোভাবে চিনি, কিন্তু আর আমি একটা মেয়েকে আফটারঅল তার সাথে আমার রিলেশনশিপ ইলিগাল হোক আর যাই হোক, কিন্তু আমি একটা মেয়েকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, তাকে তো বুঝিয়ে দিতে হবে, আবার তার মা আছে, তার এই মেয়েটা গেল কোথায়। এই যে হাইপার টেনশনটা হয়, এবং আমার টাকার একটা সমস্যা $65,000, আমার হঠাৎ করে বুকে একটু ব্যথা হয়। তা আমি ওকে বললাম যে আমার বুকে ব্যথা করছে, সে ড্রাঙ্কস অবস্থায় বলে যে আমার বুকে চলে আসো। তা আমি তার বুকের মধ্যে গিয়ে কোনো লাভ হয় নাই আমার। আমি বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে দেখলাম যে ব্যথাটা আমার কাছে খুব অপরিচিত মনে হয়েছে। আমি কি মনে করে জানি 15-20 মিনিট পরে আমি ব্যাংকক হসপিটালে ফোন দিই। ফোন দেওয়ার পরে বললাম যে আমার এরকম শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা এরকম কিছু, কিন্তু আমার কিন্তু আসলে শ্বাস নিতে কষ্ট হয় নাই তখন। এই হালকা ব্যথার জন্য কি বলবো তাকে, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স পাঠাও। তো অ্যাম্বুলেন্স পাঠাইলো। 20 মিনিটের মধ্যে আমার ভিতরে কিছু চেঞ্জ চলে আসলো। আমি দেখলাম যে আমার বাম হাতটা অবশ হয়ে যাচ্ছে, বাম হাতটা অবশ হয়ে যাচ্ছে। আমি যখন লিফটটা টিপ দিতে যাই তখন দিয়ে আমার বাম হাত কাজ করতেছে না। তখন আমি ডান হাত দিয়ে লিফট টিপ দিয়ে নিচে আসি, আর ওকে কি করছি, ইন্টারলক করে দিছি। কারণ ওকে ডাকা আর না ডাকা এক কথা, ও তখন ড্রাঙ্ক, ওকে ডাকলে আরও সমস্যা হবে আমার। বরঞ্চ হাসপাতালে যাই, গিয়া দেখি কি অবস্থা হয়েছে। হাসপাতালে যাওয়া লাগে নাই, নিচে অ্যাম্বুলেন্স আসছে, সব কিছু ইকুইপমেন্ট রেডি করা ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে। ওরা আমাকে শোয়াইছে, শোয়াইয়া টেস্ট করে বলতে হয় যে মিস্টার উই থিঙ্ক ইউ হ্যাভ এ হার্ট অ্যাটাক। আমি বললাম যে হোয়াট, মেজর ওর মাইনর? তো বলতে হয় যে মিস্টার উই থিঙ্ক ইটস মেজর। তা আমি বুঝলাম না যে আমার মেজর হার্ট অ্যাটাক হওয়ার কারণ কি। তো কারণ তো হয়তো এইরকমই কিছু একটা হয়েছে। আমার মাথায় শুধু কাজ করতেছে আমার কাছে টাকা নেই, কারণ হার্ট অ্যাটাক মানেই তো লাখ টাকার কাহিনী, তাই না? তা আমার ব্যাংকে আছে 40,000 বাদ মাত্র। আর বাংলাদেশ থেকে কিন্তু তখন টাকা পাঠানো যায় না, বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় না। আপনি বিদেশ থেকে বাংলাদেশে টাকা রিসিভ করতে পারবেন, কিন্তু বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন না, কোনো ব্যাংকিং চ্যানেলেও সম্ভব না তখনকার সময়। এখন তো মনে হয় কিছুটা লিবারেল হয়েছে। যাই হোক, আমার তো টাকা নেই। খুব দ্রুত আমি হাসপাতালে গেলাম, যাওয়ার পরে ডাক্তাররা আমার সব কিছু টেস্ট করে দেখলো, বললো যে মিস্টার তুমি শোনো, মানুষের সেল কিন্তু 85% পর্যন্ত কিন্তু ব্লক হয়, 75%, কিন্তু তোমার আনফর্চুনেটলি একটা সেল 100% ব্লক হয়ে গেছে। সো তোমার 25 মিনিটসের মধ্যে সার্জারি শুরু করতে হবে, যদি তা না করো তাহলে তোমার মৃত্যু অনিবার্য। ঠিক আছে? আমি তাকে বলি শুধু আমার কাছে টাকা নাই। সে বলতে হয় যে আমরা কি তোমার কাছে টাকা চাইছি? মানে বাংলায় কনভারসেশনগুলো এরকম ছিল, দেখেন বাংলাদেশের হসপিটাল আর বিদেশের হসপিটাল, আমরা কি তোমার কাছে টাকা চাইছি? তাই আমি বললাম যে না, কিন্তু আমার কাছে টাকা নাই। বলছে তোমার কি টাকা দরকার না লাইফ দরকার? আমি বলছি আমার লাইফ দরকার, বাট আমার কাছে টাকা নেই। বারবার একই কথা বলছে। চুপ করে থাকো, অপারেশনে ঢুকো। একটা টাকা জামানত রাখলো না, একটা টাকা অ্যাডভান্স দিতে হয় নাই। 8.5 ঘন্টার অপারেশন হলো আমার। ব্যাক করলাম দুপুর 12টার দিকে মনে হয়, হ্যাঁ 4টা 4:30 দিকে গেলাম, 12টা 12:30 দিকে ব্যাক করছি। তখন আমার রিং পরানো হলো, এবং এই মেয়েটার কারণেই কিন্তু হলো। আমি দুপুর আইসিইউতে আসলাম, আসার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আরে আমার গার্লফ্রেন্ড তো হোটেলে। হসপিটালকে দিয়ে ফোন দেওয়া হলাম, তখন এসে ঘুম। তারপরে দরজাতে এক্সট্রা লক করে ওই চাবি দিয়ে এক্সট্রা চাবির দরজা খুলে তাকে ভেতর থেকে ডেকে বলা হলো যে তোমার বয়ফ্রেন্ডের এই অবস্থা, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। তো সে খুব দ্রুত হাসপাতালে চলে আসলো। সে একটা অন্তর্মুখী চরিত্রের মেয়ে ছিল। সমস্যা হচ্ছে যে সে মুখ ফুটে অনেক কিছু বলতো না আমাকে, এটা একটা তার ক্যারেক্টারের বৈশিষ্ট্য ছিল। তো ডাক্তাররা আমাকে রিলিজ দিয়ে দিল। কেন রিলিজ দিল? যেহেতু আমার কাছে টাকা নেই। ডাক্তার বললো কি যে তুমি 3 সপ্তাহ ফ্লাই করতে পারবা না, কিন্তু আপনি মনে রাখবেন আমার কিন্তু পরের দিন ফ্লাইট, হ্যাঁ মানে ওই দিনই ফ্লাইট বিকেলবেলা ব্যাংকক এয়ারওয়েজে। তো তুমি ফ্লাই করতে পারবা না, 21 দিন তোমার থাকতে হবে এখানে। তুমি প্রতিদিন বিকালবেলা এসে আমাদেরকে হাজিরা দিয়ে যাবা। হ্যাঁ, তুমি হোটেলে থাকো, কারণ হচ্ছে আমাদের এখানে থাকলে 40,000 বাদ করে তোমার প্রতিদিন বিল আসবে। তোমার অলরেডি বিল হয়ে গেছে হচ্ছে 6,85,000 বাদ। 6,85,000 বাদ মানে বাংলা টাকায় 15 লাখ টাকা আমার বিল আসছে। অ্যাকাউন্টস থেকে মহিলাটা এসে জিজ্ঞেস করলো যে তোমার কাছে তো টাকা নেই না? আমি বললাম যে না। কত টাকা আছে? আমি বললাম 40,000 বাদ আছে। কয় থেকে? এটাই দাও, এটাই দাও, আর তুমি পাসপোর্টটা জমা রেখে দাও। কতদিনের মধ্যে দিতে পারবা টাকা? আমার তো ওই যে $65,000 কাহিনী আছে, আমি জানি যে টুমোরো তো পেয়েই যাবো আমি টাকাটা। আমি তাকে বললাম যে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব। দেখেন ওই মেয়েটা কিন্তু সামনে দাঁড়ায় আমার এই কাহিনীগুলো শুনছে, যে আমার কাছে টাকা নাই, টাকা শর্ট, হ্যাঁ প্রবলেমে পড়ছি, পাসপোর্ট জমা রেখে দিছে। হ্যাঁ আমার গার্লফ্রেন্ড পাসপোর্ট জমা রেখে দিছে। তার মানে পাসপোর্ট কি আটকাইয়া দিছে? এমনও তো হতে পারে পাসপোর্ট যদি টাকা দিতে না পারে তাহলে তো সে ফ্লাই করতে পারবে না। হয়তো বা তার ভিতরে এরকম কোনো একটা কিছু কাজ করছিল, আই ডোন্ট নো। যখন ব্যাক করে চলে আসি তখন গাড়িটার ভিতরে ভাইয়া ওর একটা ফোন আসে ঢাকা থেকে। ফোনে কি কথা হয় না হয় জানি না, আমার অবস্থাটা আপনি চোখ বন্ধ করে কল্পনা করেন, আমি কিন্তু চোখ খুলতে পারতেছি না ব্যথায়। আমার কিন্তু সারা শরীর দুর্বল,
আমার এখন ঘুম দরকার এই মুহূর্তে, ডাক্তার আমাকে হাই পাওয়ারের মেডিসিন দিছে, হ্যাঁ, আমার মেজর হার্ট অ্যাটাকের অপারেশন হয়েছে। এই অবস্থার মধ্যে আমি যখন রুমে ফিরি, তাকে জিজ্ঞেস করলাম যে কে ফোন দিছে, বলছে যে না কিছু না, তেমন কিছু না। ও দেখলাম যে বলে না, বাট তার মুখটা স্যাড ছিল, তো আমি বুঝতে পারি নাই। আর আমার তখন তার সাথে তর্ক করার মতো কোনো রাস্তাও ছিল না। 2-4-5টা প্রশ্ন করলে হয়তো সে আমাকে সঠিক উত্তরটা দিত, ওইটা আমার ছিল না, আমার ক্যাপাবিলিটি। আমি রুমে আসলাম ভাইয়া, রুমে এসে আমি ঘুমায় গেলাম। 45 মিনিট পর, হয়তো আমার 45 মিনিটের মধ্যে ঘুম হয়েছে, ঘুম থেকে উঠার পরে দেখি মেয়েটা নাই। এদিকে তাকায় দেখি তার লাগেজ নাই। তখন আমি তাকে ব্যাংকক, আমি বুঝলাম যে সে মনে হয় চলে যাচ্ছে। আমি এয়ারপোর্টে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তার সাথে আমার কিছু কনভারসেশন হয়, আমি শেয়ার করি আপনার সাথে। কী ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? বলতে যে আমি বাংলাদেশে চলে যাচ্ছি। কেন? ওরে আমার 50,000 টাকা কালকে জমা দিতে হবে মালয়েশিয়া যাওয়ার জন্য। তাহলে বলে তো কি, তো কি তুমি আমাকে এইভাবে ফেলাই রেখে চলে যাবা? হ্যাঁ, তাও মানে মাত্র অপারেশন হয়েছে একটা মানুষের। হ্যাঁ, বলতে যে আবার ঘুমের মধ্যে। তো সে আমাকে চমৎকার উত্তর দিছে যে তোমাকে যদি আমি বইলা যেতাম তাহলে তুমি কি আমায় যাইতে দিতা? খুব অকাট্য যুক্তি। আমি বললাম যে ঠিক আছে, বাট 50,000 টাকা লাগবে, সেটা তুমি আমাকেই তো বলতে পারতা। তোমার কাছে কি টাকা আছে? তুমি তো হাসপাতালে বিল দিতে পারতেছো না। আমি বললাম যে পৃথিবীতে এত বড় বোকা মেয়ে আমি দেখিনি। টাকা তো আমার এইখানে নাই, কিন্তু টাকা তো বাংলাদেশে আছে। তুমি এটা তোমার মাথায় কাজ করে নাই যে বাংলাদেশ থেকে আমি তোমাকে নিয়ে আসতে পারলাম এই জায়গাটার মধ্যে, বাংলাদেশে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা আছে তোমার এতটুকু ধারণা নেই? তুমি আমাকে বলতা, বলে যে তোমাকে আমি এই মুহূর্তে ডিস্টার্ব করতে চাইনি। দেখেন, সে আমাকে ডিস্টার্ব করতে চায় না বলে চলে যাচ্ছে। আমি স্পিচলেস। আমি শুধু তাকে লাস্ট একটা কথা বললাম যে রাস্তার কুকুর আছে না, কুকুর যদি কোনো মানুষকে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখে, তাহলে সে গন্ধ শুকে নিয়ে চেষ্টা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমত যে তুমি কুকুর না, তুমি মানুষ, এবং মানুষের পক্ষে এটা সম্ভব, কোনো পশু পাখির পক্ষে এটা সম্ভব না। ঠিক আছে, যাও, পরবর্তী দেখা হবে। 3 সপ্তাহ পরে আমি ব্যাক করলাম বাংলাদেশে। এই 3 সপ্তাহের মধ্যে আমার ভিতরে কিছু প্রতিক্রিয়া হলো। আমি মেন্টালি ট্রমায় চলে গেলাম। আমার এটা ব্রেনটা কতটুকু হিট করছে, এখানের যারা দর্শক আছে, যারা শুনতেছে আমার গল্পটা, আপনি কিবরিয়া ভাই, আপনারা কেউ এটা ফিল করতে পারবেন না। যদি ফ্যামিলি তখন জানে যে আপনার এইরকম একটা এক্সট্রা ফ্যামিলি, তো আমি ফ্যামিলিকে পরের দিন জানাইছি আমার স্ট্রোক হয়েছে, যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। এই মেয়েটার সাথে এক্সট্রা না 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 কিচ্ছু জানেন না, হয়তো হালকা পাতলা জানতেও পারে, বাট আমাকে কোনোদিন এগুলো নিয়ে চার্জ করে নাই। আর থাইল্যান্ডে যে একটা মানুষ ছিল ওইখানে, ওইটা কিন্তু আজকে পর্যন্ত কেউ জানে না, ফ্যামিলি তো নাই। আমি ট্রমায় চলে যাই। আমার মানসিক অবস্থাটা এমন ছিল যে আমি একটা মানুষকে হাতের তালুতে করে নিয়ে বড় করলাম, মানুষ করলাম, পড়াশোনা করাইলাম, হ্যাঁ, আর সে আমাকে কেমনে ফালাইয়া চলে আসে। সো ভেরি লার্নিং স্টোরি। আজকে হয়তো অনেকেই চিন্তা করবেন যে ওনার সামাজিক অবস্থাটা কী হবে গল্পের প্রেক্ষাপটে। ডেফিনেটলি, বিকজ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়গুলো নিয়ে মানুষকে আঙ্গুল তোলা খুব সহজ, আর যদি কেউ অকপটে এগুলো স্বীকার করে তাহলে তার লাইফ কালার করে দেওয়াটা অনেক সহজ। কিন্তু যারা শিক্ষণীয় কিছু নিতে চান এই গল্পটা থেকে, যে আমাদের সমাজে এরকম অনেক বড় বড় ধনকুবের আছেন যারা মাঝে মাঝে ধরা পড়লে তাদের গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টের খোঁজ খবর নিলেও দেখা যায় যে প্রচুর অর্থের মালিক, তারা কিছুটা হলেও শিক্ষা আজকের এই গল্প থেকে নিতে পারেন। সো কি হলো ভাই তারপরে? 3 সপ্তাহ পরে যখন আমি ব্যাক করি ঢাকায়, তখন আমি মেন্টালি ট্রমাতে ছিলাম, এবং আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমি সুইসাইড করব। কথাটা শুনতে যদিও ফানি লাগে, কিন্তু ওই সিচুয়েশনটা আমার এরকম ছিল যে একটা মানুষ আমার কীভাবে ফালাই আসতে পারে, তাহলে আমি কার উপরে ভরসা করব? আমার ফ্যামিলি নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু এই জিনিসটা আমাকে এতটা হিট করে যে আমি চিন্তা করছি যে আমি সুইসাইড করব, এবং আমি ব্যবসা আর করবো না। আমি আইসা এয়ারপোর্টে নাইমা প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি সিম কার্ডটা ফেলে দিছি মোবাইল থেকে খুলে। কেন? ব্যবসা করবো না, বাঁচার তো কোনো ইচ্ছা নেই। আপনার এত বড় সাম্রাজ্য বিজনেসের, সেটাও ফেলে দিচ্ছেন? 8টা ক্লায়েন্ট। এবং সেই ক্লায়েন্ট মানে কি একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের, সুপ্রিম লেভেলের ক্লায়েন্ট যেটাকে বলে। আমি তো অনেক কিছু আনিনি গল্পে, অনেক কিছু হাইড করতে হয়েছে আমাকে। বিগেস্ট ক্লায়েন্ট যেটাকে বলে। হ্যাঁ, এখন এই 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 পরবর্তী আরও একটা বছর, 2017 থেকে 2018, এই 1 বছরে আমি যে কাজগুলো করছি এগুলোর কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই। আপনি ওর সাথে মিট করেননি বাংলাদেশে না, আসার পর? আমার সাথে আজকে দিন পর্যন্ত দেখা হয়নি। ঘটনাটা ঘটেছে কত সালে? 2017-তে। 17তে আমি স্ট্রোক করি, হার্ট অ্যাটাক করি। ওকে। ওই 17তে মার্চ মাসে সে আমাকে ফেলে চলে আসে। আমি কি করছি জানেন? ধ্বংস শুরু। 8টা ক্লায়েন্ট থেকে 6টা ক্লায়েন্ট নষ্ট হয়েছে
এক বছর আমি অফিসে যাতায়াত করছি, বাসায় গেছি, একটা মানুষের সাথে কথা বলি নাই। এই বিষয়টা যদি আমি আপনাকে বলি, আমি জানি না, আমি 1 মিনিটে আপনাকে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমার একটা কাজিন আছে, ফুফাতো বোন। ও আপনার ওর মার সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য বাংলাদেশে, ঢাকাতে একটা ইউনিভার্সিটিতে আসে। ও কুমিল্লা থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে ওই সময় এই ঘটনাটা ঘটেছিল যে লিফটের তার ছিঁড়ে কিছু মানুষের মৃত্যু হয়েছিল। ওই সময় খুব বড় একটা দুর্ঘটনা হয়েছিল। ওইখানে আমার ফুপুটার মারা যান। ফুফাতো বোন মারা যান, ফুফাতো ভাইয়ের বউ আর ফুফাতো ভাইয়ের মেয়ে আর মা একসাথে ছিল আর কি, ওখানে মারা যান লিফটের তার ছিঁড়ে। মেয়েটা তখন নিচে দাঁড়ানো ছিল। ওই অবস্থার মধ্যে সে লিফটটা খোলার পরে দেখলো তার মা মারা গেছে। এই ঘটনাটা তার ভিতরে কি স্ট্রাইক করছে জানি না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার ব্রেনটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং সে বারবার শুধু বিড়বিড় করে একটা কথা বলতে থাকে যে আমার কারণে আমার মা মারা গেছে। মানে তার রেজাল্ট শিট আনার জন্য উপরে গেছিল। তো এরপরে কি হয়েছে জানেন, বড় বড় ডাক্তাররা চেক করার পরে দেখা যাচ্ছে যে এই মেয়েটার ব্রেন থেকে ছোট ছোট সেল থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি ভাই, অ্যাক্সিডেন্ট তো তার মার হয়েছে, তো রক্তক্ষরণ তার হচ্ছে কেন? এই মেয়েটা আজকের দিন পর্যন্ত জীবিত আছে, বাট ক্লিনিক্যালি ডেড। কুমিল্লাতে থাকে, 24 ঘন্টা একটা নার্সের আন্ডারে থাকে। ও শুধু তাকায় থাকে, কিছু বলতে পারে না এখনও এই অবস্থাতে। আমি মাঝে মাঝে যাই তাকে দেখতে, কারণ আমার লাইফটা এরকম। এখন আশা করি বুঝতে পারছেন যে আমার সিচুয়েশনটা কী হয়েছিল। ঠিক ওই ঘটনাটা ঘটছিল। আমি আমার 2টা বড় বড় গাড়ি বিক্রি করে ফেলছি। কেন বিক্রি করছি? গাড়ি বিক্রি করে টাকাগুলো বউয়ের হাতে উঠে দিছি। আমি আবার যাতে করে সে টাকা নিয়ে কোনো টেনশন না করে। না, এমনি বউয়ের কাছে টাকা আছে প্রচুর, এমনি আমার বাঁচতে ইচ্ছা করে না। ওই সময়টা তো ওয়াইফের সাথে আপনি শেয়ার করতেন বিষয়গুলো, যে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটে গেছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না কিচ্ছু না, শেয়ার করতেন না? না, আমি তো কথাই বলতাম না কারোর সাথে। আমি আসতাম অফিসে, কাজ করতাম, ওই সময় কাজ করতাম না। ড্রাগ নিতেন আপনি আবার? হ্যাঁ, আমি আবার শুরু করছি। একদিকে রিং বসানো, একদিকে আবার 1 বছর পরে, 7-8 মাস পরে মনে হয় শুরু করছি, কারণ একাকিত্বটা এত বেশি হয়ে গেছিল। আর কোনো কি নিতেন আপনি তখন ইয়াবা নিতাম। এই ইয়াবাতে শুরু। এবং আমি ফিল করতে পারি যে আজকের জেনারেশনের জন্য একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে ইয়াবা হেরোইনের চেয়ে তো খারাপ। অনেকেই হয়তো বিশ্বাস করবে না। আপনি তো সবই ট্রাই করেছেন। হ্যাঁ, সব। আমি কোকেন নিয়েছি, আমি বাইরে অনেক আরও আজে বাজে ড্রাগ নিয়েছি, আমি আইস নিয়েছি, তারপর হচ্ছে আমি স্ন্যাক বাইট নিয়েছি। হ্যাঁ, স্নেক বাইট বলতে? স্ন্যাক বাইট একটা খুব ডেঞ্জারাস ড্রাগস আছে। আসলে স্নেক বাইট? হ্যাঁ, এটা স্ন্যাক বাইট। এটা আপনাকে 3 দিন 4 দিন পর্যন্ত অচেতন করে রাখে। আপনি 3 দিন 4 দিনের মধ্যে ঘুরবেন, কিন্তু আপনি কোনো টের পাবেন না, এরকম। মানে খুব সিরিয়াস একটা ড্রাগস এটা। এটা আপনার থাইল্যান্ডের অনেক ঘন জঙ্গলের ভেতরে পাওয়া যায়। এই এলএসডি নিয়েছি, সব কিছুই নিয়েছি। শয়তানের নিঃশ্বাস যেটাকে বলে, হ্যাঁ, এলএসডি। একটা কথায় বলে যে হেরোইন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মাদার ড্রাগস। আর তো আমি ইয়াবার ক্ষেত্রে বলতে পারি যে ইয়াবাটা এত নর্মাল একটা জিনিস, হ্যাঁ, মানুষ হরদম খাচ্ছে। এবং কিন্তু আমি বলতে পারি যে আমি এখন বর্তমানে বলতে পারি যে ইয়াবাটা কিন্তু হেরোইনের চেয়ে তো খারাপ। আমি এটা তার জলজ্জন্ত উদাহরণ। যদিও আমি হেরোইন কোনোদিনও টাচ করিনি, আর আজকে দিন পর্যন্ত আর টাচ করিনি। ইয়াবাতে দেখলাম যে আমি ছাড়তে চেষ্টা করছি, আমি পারিনি। এবং এইটা আপনাকে কোনো প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু তারপর এটাকে টানে আপনাকে। এইটা তো খুব খারাপ জিনিস, প্রচণ্ড খারাপ। হেরোইন কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, আপনার বডি কিন্তু বাঁকা হয়ে যাবে এরকমভাবে। হ্যাঁ, শুকায় ফেলে। হ্যাঁ, শুকায় ফেলে। কিন্তু ইয়াবা কিন্তু এটা করে না। ইয়াবা আপনার ব্রেইনের সেলগুলোকে কিছু মেসেজ দেয় বারবার, এবং উত্তেজিত করে ফেলে। আপনি ধ্বংসাত্মক টেন্ডেন্সি চলে আসে, এবং সেক্সুয়াল বিষয়গুলো খুব ভালো লাগে। এই সে অনেকে বলে যে এটা বাড়ায় দেয়। এটা যদিও আমি মিথ্যা বলি, আমি এটা বাড়ায় না কখনো। এটা বরঞ্চ আপনার ওই ভবিষ্যতের সঞ্চয় থেকে কিছু শক্তিকে বর্তমানে নিয়ে এসে আপনাকে বাড়ায় দেয়, বুস্ট করে। পরবর্তীতে আপনি আলটিমেটলি টাইম ফ্রেমের আগেই শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। ফক্স আমার সাথে আমাকে ঠিকমতো পায় না, আমার সাথে বসে 2018-তে, এবং অফিসটা বন্ধ করে দেয়। এই আমার ধ্বংসের শুরু। আবার HBM-এর কাস্টমারগুলো হারায় ফেলি। ব্যাংকে যেই টাকা ছিল সেই টাকাগুলো বসে খেলে রাজার ধন ফুরায়, তাই না? ওই মেয়েটার পিছনে আমার কয়েক কোটি টাকা খরচ হয়। তখন কিন্তু আমরা মিরপুরের ফ্ল্যাটে উঠে গেছি অলরেডি। আমি 3টা ফ্ল্যাট পাই ওখানে। আমার যত সম্পত্তি আছে না, এই সম্পত্তিগুলো নিজের অজান্তে কেন জানেন? কারণ আমি বাইরে থেকে আসতাম, আমি এগুলো দেখতাম না কখনো। আমি এগুলো শুধু সাইন করতাম, দলিলের মধ্যে সাইন করতাম। আমার শালা সাইন করাইতো আমাকে দিয়ে, আমার ওয়াইফ সাইন করতো, সব আমার ওয়াইফ দেখাশোনা করতো। তাহলে আমার ওয়াইফের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত না?
অবশ্যই উচিত। তো সেই হিসাবে আমি এগুলো নিয়ে চিন্তা করতাম না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এগুলো সব হচ্ছে আমার ওয়াইফের নামে। একটা ছেলের নামে ফ্ল্যাট, একটা মেয়ের নামে, আর একটা বউয়ের নামে। প্রপার্টিজ যা আছে এগুলো সব বউয়ের নামে। 2019 সালে এপ্রিলের দিকে আমার সাথে অনলাইনের মাধ্যমে একটা মেয়ের সাথে পরিচয় হয়। 2 বছর কিন্তু মাঝখানে গ্যাপ ছিল, 17 থেকে 19 পর্যন্ত। এই তো আমি ড্রাগস লাইনে চলে আসি। আর তখন মনে করেন যে এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে, এই মেয়েটার বাসা হচ্ছে কালশিতে, এবং এই মেয়েটা তার ছোটো বোন সহ একসাথে থাকে। তার ছোটো বোন হচ্ছে বাংলাদেশের মধ্যে খুব ফেমাস একটা বাইকার। ওর খুব ভালো পেজ আছে, ভালো ফলোয়ার আছে, টিকটক করে এই সেই। তো ওদের দুজনের সাথে আমার পরিচয় হয়, এবং পরবর্তীতে ওর সাথে বড়টার সাথে আমার রিলেশন হয়। এদের সাথে রিলেশনশিপটার পিছনে কাজ করছে ড্রাগস। ওরাও ড্রাগ নিত? ওরা ড্রাগস আমার মতো এত বেশি নিত না, কিন্তু আমাকে ইন্সপায়ার করতো, হ্যাঁ, বা সঙ্গ দিত, মাইন্ড করতো না আর কি, মানে নিষেধ করতো না। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া না। এই তখন কিন্তু আমাদের ফক্সের অফিস বন্ধ হয়ে গেছে। 2019 সাল করোনা চলে আসছে। করোনাতে যখন মানুষের অবস্থা খুব খারাপ, তখন আমার অবস্থা পোয়াবারও, আমার অবস্থা ফাটাফাটি। আমি তখন এই কামের মধ্যে ঢুকে গেলাম। এই দুজনকে নিয়ে আমি, তার খুব শখ হচ্ছে ডুপ্লেক্স বাড়িতে থাকার। আমি 48,000 টাকা ভাড়া দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি নিলাম এই দুজনকে সাথে নিয়ে। জি। তো আমার ফ্যামিলি আমাকে বলল যে বাসায় আসার দরকার নেই, কারণ বাচ্চারা আছে, সমস্যা হবে, যেহেতু করোনা, অফিসে থাকো। অফিস তো আমি ছেড়ে দিছি। জানেও না? না, ওই অফিসটারে বাসা বানাইছি। ডুপ্লেক্স বাড়ি ছিল এটা আমার। আমি ওই বাড়িতে 21 বছর, একটাই বাড়ি নিকুঞ্জতে। আমার কোম্পানির রেপুটেশনটা কতটুকু সিরিয়াস ছিল চিন্তা করেন। আমি 21 বছর একটা বিল্ডিংয়ে ছিলাম। শেষে এসে এর সাথে পরিচয় হওয়ার পরে তার যখন ডুপ্লেক্সে থাকার শখ, যেহেতু আমার অফিসের মধ্যে লোকজন নাই, এই অফিসটা আমি খামাখা বসায় ভাড়া দিচ্ছি শুধু রেপুটেশনের কারণে। কাস্টমার তো নাই। তো ব্যাংকে কিছু টাকা আছে থাইল্যান্ডে, তখনও ভালোই টাকা ছিল। একটা পর্যায়ে গিয়ে আমি যখন শ্যামায়তপুরে আমার একটা জমি ছিল, ওইটা বিক্রি করার সময় জানতে পারি যে এই যে ওয়াইফের নামে যে জিনিসগুলো ছিল, যাই হোক ওখানে এটা বিক্রি করি। ওর বাবার সাথে আমার পরিচয় হয় এই মেয়েটার। ময়মনসিংহ বাড়ি, 5 বোন 1 ভাই, এবং ওরা ওই ভদ্রলোক কিছুই করে না, মানে সরকারি টিচার আর কি, রিটায়ার্ড। তো ওনাকে আমি বলি যে আপনি ব্যবসা করেন কিছু একটা, আমি আপনাকে ক্যাপিটাল দিব, ব্যবসা করেন, আমি আপনাকে হেল্প করব, আপনি যাতে মান্থলি আপনার ফ্যামিলিতে সার্ভাইভ করার জন্য কিছু টাকা যেটা দরকার সেটা যদি আপনি ম্যানেজ করতে হয় তাহলে কেমন টাকা লাগবে। তো উনি আমাকে একটা 40 লাখ টাকার একটা বাজেট দেয়। 40 লাখ টাকার বাজেট দিয়ে বলে যে যদি আমি সবজি টবজি আনি এরকম ট্রাকে করে, তাহলে সেক্ষেত্রে আমি মাসে 50,000 টাকা হয়তো আমি আমার ফ্যামিলিকে আর্ন করতে পারবো। যদি এটা আমার কাছে ফানি মনে হয়েছে, 40 লাখ টাকা ইনভেস্ট করলে 50,000 টাকা কেন আসবে, 40 টাকা ইনভেস্ট করলে 2 লাখ টাকা আসার কথা হিসাবে। যাই হোক, আমার এগুলো দেখার বিষয় না। আমি তখন 20 লাখ টাকা একবারে, আর হচ্ছে 20 লাখ টাকা ও জমি বিক্রি করে টাকাটা দেই। আর গাজীপুরে আমার যে বাড়ি, আমার বাবা মা মারা গেছেন, আমার ছোট ভাইটা 4 নাম্বার ভাইটা আপনার টাকা দরকার তার, এই কারণে আমি গাজীপুরের বাড়িটা বিক্রি করে দিই। ওই গাজীপুরের বাড়ি বিক্রি থেকে আমি 35 লাখ টাকা পাই। এই 35 লাখ টাকা থেকে 20 লাখ টাকা আমি মেয়েটারে দিই, আর ওই জমি বিক্রির থেকে টাকা কিছু পাই, আর ক্যাশ কিছু টাকা ছিল, এই নিয়ে আসলে আমি তার বাবারে 40 লাখ টাকা দিই। 40 লাখ টাকা দেওয়ার পরে তার বাবার সাথে আমি কোনো ডকুমেন্ট করি নেই, আমি চলে যাই বাইরে। তখন আমি আবার থাইল্যান্ডের ফ্লাইট চালু হয়েছে, তো আমরা থাইল্যান্ডে যাই, কারণ থাইল্যান্ডে আমার তো 2টা ফ্ল্যাট আছে, ওখানে আমার কিছু টাকা পয়সা আছে, অ্যাকাউন্টস আছে, আর আমি কিন্তু টাকা ভাঙ্গা খাইতেছি। বুঝতে পারতেছেন আপনি? কত সাল থেকে? 16 সাল থেকে, 17 সাল থেকে। এবং তারা খুব উচ্চাভিলাষী ছিল এবং খুবই এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করতো। আমার একটা প্রশ্ন, আমি তো তখন ধরে চুপ করে শুনছি, আপনি বুঝতেন না যে আপনি ধ্বংস করছেন নিজেকে? হার্ট অ্যাটাকের সময় যখন এই ঘটনাটা ঘটে, তারপর থেকে আমার লাইফের উপরে কোনো ইন্টারেস্ট ছিল না, এবং এখনও নাই আমার ইন্টারেস্ট। আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি টোটালি। ওইটা আমার মেন্টাল ট্রমাতে নিয়ে গেল। তা আমি আমার বুঝার কি আছে এখানে? 2017 সালে তো বুঝার জন্যে আবার গিয়ে ড্রাগসে ঢুকলাম। আপনি কি বুঝতেছেন বিষয়টা? আমি ফাইন্ডিংস করার চেষ্টা করছি যে আমি বটম লাইন কি টানবো, মানে লাইক যদি আমি আপনাকেও কোনোভাবে সমর্থন করার চেষ্টা করি আজকের স্টোরিতে, তাহলে আমি কোন দিক থেকে সমর্থন? না, আপনি আমাকে সমর্থন করতে পারবেন না, এবং আমি এখানে সমর্থন পাওয়ার জন্য আসি নাই। আমি একটা ফেলিওর গাই। আমি আমার সফলতার স্টোরি শেয়ার করতে আসি নাই, আমি আমার ব্যর্থতার স্টোরি শেয়ার। একটা জিনিস ভাইয়া জানেন, যখন একটা মানুষ
তার নিজের সম্পর্কে বলতে যায়, সে কিন্তু নিজেকে সাপোর্ট করে বলে সবসময়। না, আপনি সেটা করছেন না। হ্যাঁ, আমি প্রথম থেকে বলে নিচ্ছি যে আমি ফ্যামিলিতে সময় দিতে পারি নাই, আমার ফ্যামিলির প্রতি আমার কোনো রাগ নাই, আমার ফ্যামিলি আমার প্রতি যথেষ্ট আমাকে ফিডব্যাক দিয়েছে। এই মেয়েটার ক্ষেত্রে আমার গিয়ে আসলে ওই কষ্টটা হয়েছে, দুঃখটা হয়েছে, কিন্তু আমি এগুলোকে অত বেশি সিরিয়াসলি নেই কোনোদিনও। আর আমার ভিতরে একটা প্রবলেম ছিল, আমার অ্যাটিটিউড প্রবলেম ছিল, আমি ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড ছিল আমার ভিতরে ইগোইস্টিক্যাল একটা পার্সোনালিটি, মানে মাল্টি কমপ্লেক্স পার্সোনালিটি বিরাজ করতো আমার ভিতরে। থাইল্যান্ডের কথা বলছিলেন আপনি? হ্যাঁ, আমি থাইল্যান্ডে যাই তার বাবার সাথে, বাবাকে টাকাগুলো দেওয়ার পরে বাংলাদেশে আসি। তো ওরা একটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে থাকে, ওখানে কি করে মানে সিকিউরিটি আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দেয় যে এখানে লোকজন আসে, আমি ওই বিষয়গুলো খুব একটা কেয়ার করি না। এই মেয়েটাকে আমি 6 লক্ষ টাকা দিয়ে আমি একটা হোন্ডা নিয়ে দিই, তার ছোট বোনটাকে। দাম অনেক বেশি। কত সালে? 5,85,000 টাকা, 2019 সালে। অনেক দাম, ওরকমই ছিল দাম। হ্যাঁ, 2019। সো এই মেয়েটাকে কিন্তু আমার সন্দেহ হতো, মেয়েটা চাল চলনটা একটু অন্য, কিন্তু যেটার সাথে আমার অ্যাফেয়ার ছিল ওর চাল চলন ভালো ছিল। হ্যাঁ, ও খুব কনজারভেটিভ। এটা কি 2 বোন? ওরা 2 বোন, আপন 2 বোন। হ্যাঁ, বড়জনের সাথে আপনার অ্যাফেয়ার? বড়জনের সাথে আমার অ্যাফেয়ার, ছোটটাকে আমি ছোট বোনের মতো স্নেহ করতাম, একই সাথে থাকতো ওরা। একটা পর্যায়ে আমি জানি যে এই মেয়েটা প্রস্টিটিউশন ব্যবসার সাথে জড়িত, মানে ছোট বোনটা চালায়। জি, এবং তার সমাজে খুব বড় বড় ব্যক্তিদের সাথে ভালো পরিচয় আছে এবং সে খুব স্মার্ট এইসব ব্যাপারে। তো দেখেন, আমার তখন সন্দেহ হয় না যে ছোটটাও তাহলে বড়টাও তাহলে হয়তো এই লাইনে আছে। ওকে, ন্যাচারালি হওয়ার কথা, যেহেতু তার আগেও একসাথে ছিল কালশিতে, তো এখন আছে আমার বাসায়, বাট আমার কনফিউশন হয়। পরে আমি জানতে পারি হ্যাঁ, মূল লিডারটা হচ্ছে উনি, আপনার গার্লফ্রেন্ড। জি, এবং ওরা নর্মাল কোনো প্রস্টিটিউশনের সাথে জড়িত না, ওরা হচ্ছে বিভিন্ন রকম প্রবলেমের সাথে জড়িত, বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। যখন আমি এগুলো আমি থাইল্যান্ডে বসেই বিভিন্ন সোর্সের মাধ্যমে জানি, চ্যাটিংয়ের মাধ্যমে জানি, অনেকের কাছ থেকে। আমি থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করে, হঠাৎ করে আমি একদিন থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করে ওদেরকে না জানাই আমি ওদের গ্রামের বাড়ি যাই, ময়মনসিংহ। আমার তখন 40 লাখ টাকা আটকাইতে হবে, আমার কাছে মনে হয়েছে এরকম। তো ওদের বিষয়টা জেনে গেছি, ওরা কিন্তু জানে না তখন। তো ওর বাবার সাথে আমি গিয়ে বসি, পান দোকানগুলো আছে না, যে কোনো বাসার সামনে থাকে, যে তো থানার পিছনে, হালুয়াঘাট থানার পিছনে তাদের বাসা, ওই দোকানগুলোর সাথে বসে বসে আমি দোকানদারের সাথে গল্প করে তার বাবার সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। দোকানে এক বাক্যে বলে যে এর বাবা তো হচ্ছে গ্যাম্বলার, জুয়ারি। হ্যাঁ, শুধু জুয়ারি না, সে ময়মনসিংহ থেকে ঢাকা আইসা ক্লাবের মধ্যে বসে বসে জুয়া খেলে, এবং সে একটা শিক্ষক। আমার সম্মানের জায়গাটা ছিল এই জায়গাটাতে, সে তার রিটায়ারমেন্টের টাকাগুলো সব নষ্ট করছে, তার মানে তো আমারটিও শেষ। আমি ব্যাক করলাম, তার বাসায় গেলাম, যাওয়ার পরে আমি আঙ্কেলরে বললাম যে এই ব্যাপার, আমাকে একটু হিসাব তুলে দেন তো। এই হিসাব নিয়ে ধানাই ফানাই শুরু করলো। আমি তখন বললাম যে আপনি তো টাকা নষ্ট করে ফেলছেন, আপনি এই কাজ করেন, সুতরাং আমার টাকাগুলো এখন আপনি ফেরত দেন, আর ফেরত যদি না দিতে পারেন তাহলে আপনি আমাকে ডকুমেন্ট দেন, দলিল দেন, বা কোনো একটা কিছু দেন, আমার কথা হলে আমি কিছু একটা আদায় করবো। তখন বললাম যে আপনার মেয়ে দুটাকে খবর দেন, ঢাকা থেকে আসতে বলেন, আসছে রাত্রেবেলা। ওখানে বসে আমি তার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া আমি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল একটা মেঘনা ব্যাংকের আমি 17টা চেক নেই, 17 লাখ টাকা, আর থাকে হচ্ছে 23 লাখ টাকা। 23 লাখ টাকা ডকুমেন্ট করি, একটা দলিল করার পরে আমার কাছে ডকুমেন্ট হলো। আমি এখন প্ল্যান হচ্ছে আমি মামলা করব তাদের বিরুদ্ধে। আমি এগুলা করাতে তার সাথে তো আমার রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। সে আমাকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা বাসায় আসছো, আইসা আমাকে এখানে থ্রেট দিতেছো, আমাকে জানাও নাই তুমি, এই সেই। আমি বললাম যে চোরের মার বড় গলা আর কি, যা হয়, বুঝছেন। তা আমি বললাম যে ঠিক আছে, বাই বাই, শেষ। তুমি এবার ঢাকায় ব্যাক করো বা কী করো আমি জানি না, আমি আবার মানে বাসাতেই যাইনি, আমি ওখান থেকে আমি আবার, আমার কিন্তু 1 বছরের মাল্টিপল আছে, হ্যাঁ। তা আমি থাইল্যান্ডে আবার চলে যাই। যাওয়ার পরে 2022 সালের এপ্রিল মাসের 22 তারিখে আমি ওখানে কিন্তু প্ল্যান করি আমি মামলা করব, মানে বাংলাদেশে মামলা করব, ডকুমেন্টগুলো ওখানে রেডি। তখন ওখানে বসে বসে আমি ফেসবুকের মধ্যে কিছু পোস্টিং দেই ওদের সম্পর্কে, এবং ওদেরকে আমি থ্রেড দিই মানে বুঝে নিত মাথা তখন কেমন থাকে ভাই, একে তো মাল খাই, হ্যাঁ, তার মধ্যে আবার এই অবস্থা টাকা পয়সার, তো বলি যে দেখে নেবো, এই সে বলি। আচ্ছা, 2022 সালের 22শে এপ্রিল আমি বাংলাদেশে ল্যান্ড করি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে ডিবি গ্রেফতার করে ফেলে। আপনাকেই গ্রেফতার করে? ডিবি গ্রেফতার করে, বলে যে এই ব্যাপার,
এই নামটা চিনেন আপনি? আমি বললাম যে হ্যাঁ চিনি। ওরা যে উনি আপনার বিরুদ্ধে একটা মামলা করেছে। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, মানে ওরা উল্টা মামলা করে ফেলছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনি এগুলো পোস্ট করছেন এই কারণে? জি, সাইবার 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 ট্রাইব্যুনালে বাটারা থানাতে, এবং মামলাটা পরে ডিবিতে হ্যান্ড ওভার করা হয়েছে। ডিবি আমাকে ধরে ফেলছে, আমাকে জেলে পাঠিয়ে দিল। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক কি ওই সময়টাতে? ও, যখন ডিবি অফিসের মধ্যে আমার ওয়াইফকে ফোন দেয়, আমার ওয়াইফ স্ট্রেট বলে যে উনি কে আমরা চিনি না। কারণ আর কত সহ্য করবে? উনি কে আমরা চিনি না। আমার মেয়ে তখন খুব ভালো স্টুডেন্ট থেকে, সে খুবই ভালো রেজাল্ট করেছে। আমার মেয়ে আমাকে বলে যে না, ওনার সাথে আমরা কথা বলবো না। ডিবিকে বলে। ডিবিরা তারা রিকোয়েস্ট করে যে আপনারা একটু আসেন, এসে একটু কথা বলেন ওনার সাথে। বলে যে না, আমরা আসবো না। এবং উনি যাই হয়েছে বলছে যে ও ডিবি তো ইনফর্ম করে দিছে আমার ওয়াইফকে, সব কিছু বলে দিছে সব কিছু। ডিবি চাইছিল কি যে আমার ওয়াইফকে ডাইকাই না, যদি একটা নেগোসিয়েশন করা যায় বা কিছু একটা করা যায়, কিন্তু আমার ওয়াইফ আর বাচ্চারা আমার সাথে আসা নেই আর ফেরত। তো আমি তখন চরম আবার ইরিটেটেড, চরম। ডিবি অফিসে যে গিয়েছি ওইটাই আমার ফিলিংস নাই, বুঝছেন। পরে আমাকে জেলে পাঠিয়ে দিল। 26শে এপ্রিল আমি কেন্দ্রীয় কারাগারে যাই কেরানীগঞ্জে। এবং ওখানে যাওয়ার পরে ভাই আমার সবচেয়ে বড় প্রবলেম হয় যেটা, সেটা হচ্ছে যে আমি আর কারো সাপোর্ট পাই না। কত সালে এটা? 2022 সালে, 2 বছর আগের কাহিনীতে চলে আসলাম আমরা। আমি আর কারো সাপোর্ট পাই না। আর আপনি জানেন কিনা জানি না, জেলের মধ্যে যদি কেউ কখনো ঢুকে, সেটা ছোট চুরির মামলা নিয়ে হোক আর যেই মামলা নিয়ে হোক, আপনার যদি বাইরে যদি লোক না থাকে, তাহলে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না। সরকারি উকিলের মাধ্যমেও হলেও আপনারা ট্রাই করে বের করতে হবে, কিন্তু আপনি কিন্তু বেরোতে পারবেন না। আমি কিন্তু মোবাইল নাম্বার সব ভুলে যাই। আমি তো আর বুঝতে পারিনি যে আমি জেলে যাব, আর নাম্বার আমার মুখস্থ নেই, আমার ওয়াইফের নাম্বারই মুখস্থ নেই। এখন আমি 7 মাস জেলে থাকার পরে একটা লোকের মাধ্যমে আমি আমার নিকুঞ্জ অফিসে যে দারোয়ানটা আছে, ওই দারোয়ানের, নিকুঞ্জের বাসার ওই দারোয়ানের নাম্বারটা ও আমাকে দেওয়ার পরে আমি ওই দারোয়ানকে ফোন দিয়ে আমার ওয়াইফের নাম্বার কালেকশন করি। কালেকশন করার পরে এই 7 মাস পর্যন্ত আমি একা জেলে থাকি। জেলে থাকার পরে ওয়াইফকে ফোন দেই, প্রতি সপ্তাহে 1 দিন করে ফোন দেওয়া যায় ওখানে। ফোন দেওয়ার পরে আমার ওয়াইফকে রিকোয়েস্ট করা শুরু করি। বিশ্বাস করবেন না, আমি শুধু তাকে একটা কথাই বলি যে আমি তোমার পরিবার, আমার তো কেউ নাই বাইরে, তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে আমি কীভাবে বেরোবো। হ্যাঁ, আমি জানি আমার অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু দেখো, একটা পরিবারের মধ্যে একটা সদস্য যদি তাকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, তাহলে ওই পরিবারের লোকদের প্রথম দায়িত্ব হচ্ছে তাকে ছুটানো। ছুটানোর পরে ভাই আপনি তাকে মারেন, কাটেন, যা কিছুই করেন সেটা আপনি পরে করেন, কিন্তু এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমি আমার পার্টনারদেরকে ফোন দেওয়ার চেষ্টা করি। আমার দারোয়ান আমাকে বলতে হয় যে স্যার, আপনাকে ওনারা নাম্বার দিতে না করছে। কারণ হচ্ছে যে সবাই আমার উপরে বিল্লা হয়ে আছে। এই যে রিলেশনশিপটার কারণে কত বড় একটা অপবিত্র কাজ করেছি, যে একটা অফিসকে আমি বাসা বানায় ফেলছি। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কত বড় একটা অপবিত্র কাজ করেছি, কত বড় পাপ করেছি আমি। পরে কিন্তু না, তারা আর রাজি হয় না। আমার কোনো উকিল নিয়োগ দেওয়ার মতো কেউ ছিল না। আমি পরে ওখানেই থাকলাম। এক পর্যায়ে মামলাটা 2টা ভাগ হয়ে যায়। একটা পর্নোগ্রাফিতে চলে যায়, কারণ আমি ছবি পোস্ট দিয়েছিলাম ওনার সাথে। হ্যাঁ, ওর সাথে আদার্স কিছু লোকের ছবি ছিল আমার কাছে। তাই একটা আমেরিকান ক্লায়েন্টের ছবি ছিল। ক্লায়েন্ট বলতে ওই ক্লায়েন্ট আর কি। তো ওই জন্যই মামলাটা চলে যায় হচ্ছে পর্নোগ্রাফিতে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে সাইবার টেরর। মানে মামলাটা ক্রিটিক্যাল পর্যায়ে। আমি কোনো সরকারি উকিলের হেল্প পাই না। ওনারা বলছে যে আমরা এই ধরনের মামলা নিতে পারবো না, এগুলোতে আপনার জামিন হবে না আপনার। বাস হইল না। আর এদিক দিয়ে কী করছি, ওরা প্রত্যেকটা ডেটে কোর্টের মধ্যে আইসা মনে করেন 3 জন 4 জন করে উকিল দাঁড় করায়, যাতে আপনি বের হতে না পারেন, যাতে আমি বের হতে না পারি, এবং আমাকে যাতে হাইয়েস্ট সাজা দেওয়া হয়। ঠিক আছে, আমার কোনো লয়ার নাই। মামলাটা একতরফা চলতে থাকে। 1 বছর 1.5 বছর পরে এই মামলার রায় হয়। এর মধ্যে আমি পর্নোগ্রাফি মামলাটা জামিন পাই। একজন ভদ্রলোক ভেতরে ছিল, উনি বেরিয়ে গিয়ে একটা লয়ার দিয়েছিল আমাকে। ওই লয়ারটা পর্নোগ্রাফি মামলাটা জামিন নিতে পারছে, কারণ পর্নোগ্রাফি মামলাটা জামিন অলরেডি 1.5 বছর হয়ে গেছে, আর কত। তো ওই 1.5 বছর পরে আমি পর্নোগ্রাফি মামলাটা জামিন পাই, কিন্তু তাতে আমি কোনো লাভ হয় না, আমি বেরোতে পারি না। কারণ যেহেতু আমার সাইবার ক্রাইমের মামলাটার রায় হয় নাই। মামলাটা একতরফা চলার পরে সাইবার ট্রাইব্যুনালের মামলাটা রায় হয় আমার একটা ধারাতে 2 বছর আর একটা ধারাতে 1 বছর, মানে হাইয়েস্ট সাজা যেটা 3 বছর সাজা হয় আমার। তবে একটা সুবিধা ছিল যে 3 বছর সাজা, কিন্তু 2টাই সাজা একত্রে চলবে। এটা বলাতে আমার সাজার দাঁড়ায়, পরিবৃত্তি দাঁড়ায় হচ্ছে আপনার 2 বছর। একটা 2 বছর, একটা 1 বছর।
আমার তখন কিন্তু 1.5 বছর চলতেছে, 8-6 মাস। 8-6 মাস। 26শে এপ্রিল 2024 কাটায় 2 বছর পরে আমি এই জেলখানা থেকে বের হই। তোমার একটা সাজাপ্রাপ্ত, সাজা খেটে তারপরে বের একদম ফুল সাজা খেটে এর মাঝখানে বেরোতে পারেননি? না। এপ্রিল, এটা জুন, জুলাই, আগস্ট, এই 3 তো মাস, শেষ। মাত্র 3 মাস আগে আপনি বের হয়েছেন। আচ্ছা, এরপরে আরেক 2 লাইনে শুনেন আপনি কি হলো বলেন না, কোনো সমস্যা নেই। তো ভিতরে মামলা থাকা অবস্থার মধ্যে কয়েকজন লোকের সাথে আমার পরিচয় হয়, তারা আমাকে কমিটমেন্ট দেয় যে ঠিক আছে তোমার সাজা শেষ হওয়ার পরে বের হলে আমরা তোমাকে একটা ব্যবস্থা করে দিব কোনো কিছু। তো আমি আর চাই নাই যে আমি আমার পিছনের লাইফের কারোর সাথে যোগাযোগ করব। ওই 2 বছরে কিন্তু আমি অসুস্থ হই, এই যে আমার হার্টের সমস্যা, আমার ওষুধ নাই। হ্যাঁ, এই কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। 2 বছরে আমি তেমন কোনো ওষুধ পাইনি, মেডিসিন সাপোর্ট যা পাইছি এগুলো নগণ্য। এখন ধরেন আমি একটু হাঁটতে গেলেই কিন্তু আমার প্রবলেম হয়, তো যে কোনো সময় ডাক্তার কিন্তু বলছে ইমিডিয়েটলি আমার রিংটা হয়তো চেঞ্জ করার জন্য বা এনজিওগ্রাম করানোর জন্য। ওগুলো ফাইন্যান্সিয়ালি প্রবলেমের কারণে কিন্তু আমার কিন্তু এখানে কিচ্ছু নাই, থাইল্যান্ডে যাওয়ার মতো টাকা নেই আমার কাছে এই মুহূর্তে। আমার ফ্ল্যাট দুটো আছে আপনার এখনো? হ্যাঁ, পাসপোর্ট এক্সপায়ার হয়েছে। ফ্ল্যাট আছে ওখানে? হ্যাঁ, ওই 2টা আছে, ছোট 2টা আছে, ডুপ্লেক্স 2টা আছে, আর সুইস ব্যাংকের টাকাটা আছে। ওই সেই গ্যাম্বলিং এর টাকাটা? হ্যাঁ, এইটাই আমার সম্পদ, আর কিছু নাই। আর এখানে যেখানে যা আছে সব হচ্ছে বউ বাচ্চাদের নামে। এখন শুনেন না, বের হয়ে আসার পরে কি হয়েছে, আমার জেল গেটের মধ্যে একটা লোক রিসিভ করার পরে একটা লোক বলছিল যে একটা ফ্যাক্টরি আছে, তার সুতার ফ্যাক্টরি, ওখানে একটা রুম দিবে থাকার জন্য। কিন্তু আমি আর উনি বেরোনোর সাথে সাথে বললো যে আমি রুম দিতে পারি নাই তোমাকে, সরি, আমার অন্য পার্টনাররা রাজি হয় নাই। পরে আর কি করার আছে, কিছু করার নেই। পরে কাঁঠালবাগান বাজারে এখানে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, মানে ভেতরের ফ্রেন্ড, ওদের ওরা টাকার মামলা নিয়ে ঢুকছিল, ওরা তো প্রচুর বাড়ি টাড়ি আছে। ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে একটা রুম দেয়। ওই রুমের মধ্যে 3 জন মানুষ আমরা থাকি, কোনো ভেন্টিলেশন নাই। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি আপনাকে মেইল পাঠাই যে আমি যদি মরেই যাই তাহলে আমার লাইফের গল্পটা শেয়ার করে যাই। আর পিছনের মানুষগুলোর সাথে যদি যোগাযোগ করি তাহলে কিন্তু আমি মিনিমাম না হলেও 1 লাখ টাকা বেতনে চাকরি পাবো, আর কিছু না পারি গার্মেন্টস বাইং হাউসে। কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করি না। এইখানে ভিতরে পরিচয় করা 2-3টা ছেলে আমাকে বলে যে ঠিক আছে আমরা একটা বাইং হাউস করব। মানে আমাকে নিয়ে তারা তখন বেশ ভালোই ছোড়াছুড়ি করছে। 2টা গ্রুপ হয় এখানে, 2টা গ্রুপই বলে যে ওরা আমাকে ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করে, 5,000-10,000 টাকা করে দেয় ওইখানে থাকা আর ওষুধ কিনা। একটা ফ্রেন্ড আমাকে বিআরবি হসপিটালে ভর্তি করায়, যার কাগজ দেখালাম আপনাকে। সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা একজনে, ওরও কাগজ দেখাইছে, আপনার এখানে দেখেন। তো এই সিচুয়েশনটার মধ্যে আমি আছি। আমাকে কিন্তু আপনার এখানে আসার আগে অনেকে, আমার কয়েকজন পরিচিত বলছিল যে না করার জন্য শুটা, কারণ হচ্ছে যে এটা আমার পার্সোনাল লাইফে ইফেক্ট করতে পারে। কারণ গার্মেন্টস বাইং হাউসের প্রফেশনে যারা জড়িত তারা এই সেক্টরটা কিন্তু অনেক ছোট একটা সেক্টর, এখানে একজন সবাইকে চিনে। আর আমি যেহেতু ফক্সের কান্ট্রি ম্যানেজার ছিলাম, আমাকে সবাই চিনে। তারপরও আমার মনে হলো কি যে কেউ যদি আমার অতীত নিয়ে চিন্তা করে যদি আমার বর্তমানকে অস্বীকার করতে চায় তাহলে সেই মানুষগুলোকে আমার দরকার নেই। So you are bold enough to confess yourself. জেলখানার ভেতরে যদি 2 বছরে যদি একটা মানুষ আমার সাথে দেখা করতে না আসে, সেই মানুষগুলোর জন্য আমি আরজিকে বিয়ের শো ছেড়ে দেবো, আমার কিছুই যায় আসে না ওখানে। ওই মানুষগুলো আমার লাইফে থাকাও যে কথা, না থাকাও যে, আমাকে যে কেউ মেনে নেবে এখন, সেটা আমাকে, আমার ওয়াইফরা ফিরে আসলো না। এটা বললাম যে আমার ওয়াইফ আমাকে পাসপোর্ট, তারপরে আমার লাগেজ ভর্তি কাপড়, এগুলো সব ফেরত পাঠিয়ে দিচ্ছে। মানে আপনি জেল থেকে বেরোর পরে বাচ্চাদের দেখেননি? না, আমার সাথে ওরা আমাকে স্ট্রেট বলে গেছে যে আমি যদি যাই তারা 3 জনে আমাকে আত্মহত্যা করবে। আমি ঢাকায় 3টা ফ্ল্যাটের মালিক হওয়ার পরেও গরমের কারণে প্রবলেম হয় আমার। তো আমার ওয়াইফকে আমি আর বুঝাইতে পারিনি। এই অনুষ্ঠানটা যদি আমার ওয়াইফ দেখে, আমি তাকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে ভাই, আমি তোমার পরিবারের একটা অংশ। আমি ওই যে একটা পরিবারের মধ্যে একটা মানুষ ভুল করছে এবং সে অন্যায় করছে, অনেক বড় অন্যায় করছে। আমি জেলের মধ্যে অনেক কিছু দেখছি, কত মানুষ কত বিয়ে শাদী করে ফেলছে। আমি তো এখন পর্যন্ত কোনো কাউকে বিয়ে করি নাই। হ্যাঁ, একটা অ্যাফেয়ার ছিল, এবং ওই জায়গাটার মধ্যে তোমার একটা জিনিস বোঝা উচিত ছিল, সেটা লেগে যে একটা মেয়েকে আমি এতগুলা টাকা দিলাম, টাকা দেওয়ার পরেও সেই মেয়েটা যখন উল্টা মামলা দিল, তখন তোমার বোঝা উচিত ছিল যে এখানে কোনো একটা কিন্তু আছে। তখন তোমার আমাকে হেল্প করা উচিত ছিল। আমাকে একটাবার তুমি দেখতে আসো নাই, লয়ার দাও নাই, কিছুই দাও নাই, আমি জামিনও পাই নাই। আমি আজকে ফুল সাজাটা খেটে বেরোলাম, বেরোনোর পরেও তুমি আমাকে বাসার মধ্যে আসতে দিচ্ছ না। বাসার মধ্যে আসলে সমস্যা হবে। আমি কিন্তু আজকে দিন তার যোগাযোগ করিনি। আমার ফ্রেন্ডরা আমার ওয়াইফের সাথে যোগাযোগ করছে, তা আমার বলছে যে আমাদের কোনো ইন্টারেস্ট নেই ওর ব্যাপারে। আমি পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে উনি যদি যোগাযোগ নাও করেন, সেটার পিছনে শক্তিশালী যুক্তি আছে, অনেক অনেক।
কেন বললেন আপনার এই গল্পটা আজকে? আমি টোটালি থান্ডার্ড, মানে আমি যাহা বলিব সত্য বলিব নামে একটা অনুষ্ঠান করতাম, তোর মনে আছে কিনা জানি না, এবিসি রেডিওতে করতাম, যাহা বলিব সত্য বলিব, না এবিসি রেডিওতে করতাম, হ্যাঁ যাহা বলিব সত্য বলিব। এরপরে এই অনুষ্ঠানেরই শুধু নামটা চেঞ্জ হয় ঢাকা ফেমেস সিক্রেটস নামে। ওখানে আমি অসংখ্য মানুষ যারা ক্রাইম করেছে তাদের গল্প এনেছি। আমি সোশ্যাল মিডিয়াতে সাধারণত চেষ্টা করেছি এই ধরনের গল্পকে অ্যাভয়েড করবার জন্য। আজকের গল্পটা আসলে কোন দিক থেকে ভ্যালুয়েবল এটা আমি আসলে বুঝে উঠতে পারছি না গল্পের শেষে এসে, কিন্তু আমি ঘোরের মধ্যে ছিলাম, বিলিভ মি। এবং যারা এই 1-1.5 ঘন্টা আমার সঙ্গে ছিলেন তারা প্রত্যেকেই একই কথাই বলবেন বলে আমার বিশ্বাস। আমি আপনাকেই জিজ্ঞেস করি, গল্পটা কেন বললেন? গল্পটা বলেছি দুইটা কারণে। ড্রাগস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এই তথ্য আপনি আমাকে ফোনে বলেছিলেন না যে আপনার গল্পে কোনো মেসেজ থাকবে কিনা, তা আমার গল্পে এইটাই একটা মেসেজ আছে যে ড্রাগস ছেড়ে দিলে মানুষ কোথা থেকে কোথায় উঠতে পারে, এটাও আমি উদাহরণ। আবার ড্রাগসে ঢুকে গিয়ে মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে, নেমে যেতে পারে। একই সাথে ভুল সম্পর্কটাও তো অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা হ্যাঁ, আপনার প্রথম যে সম্পর্কটা, আমি জানি আপনি ইউ আর ভেরি সিনিয়র টু মি, মানে আপনি প্রথম যে সম্পর্কের মধ্যে জড়ালেন, যে মেয়েটাকে আপনি বললেন যে আপনি পাখা গজানোর সুযোগ দিলেন, এই ভুলটা ফার্স্ট ভুল, এটা একটা লার্নিং হতে পারতো, কিন্তু সেকেন্ড যে জায়গাটায় আপনি আবার এই ভুলটা করলেন, এটা ড্রাগসের কারণে। এটা ড্রাগসের কারণে হয়েছে, কোম্পানি থেকে আলটিমেটলি মুভ করে যাওয়া, একাকিত্ব থেকে। আর ওরা আমাকে ড্রাগস। আপনার ওয়াইফের সাথে কি আপনার কখনো ওই শেয়ারিং স্টেজটা কোনোদিনও ছিল না, যে লাইফের এই কমপ্লেক্সিটিগুলো আপনি ফেস করছেন? না। এবং সে শেয়ার কখনো চেষ্টা করেছেন আপনি যে শেয়ার করে? কখনো চেষ্টাই করেন নাই? কিন্তু তার সাথে আপনার সম্পর্কের জায়গাটা তো খুব সুন্দর ছিল। সম্পর্কের জায়গাটা অনেক ভালো ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে কি, এটাও একটা মেসেজ দিচ্ছি মানুষকে যে আপনি যত ব্যস্তই থাকেন না কেন, যত কোটি টাকার মালিকই হন না কেন, টাকা আপনাকে সুখ এনে দিতে পারে, আবার টাকা আপনার কাছ থেকে সুখ কেড়ে নিতে পারে। আপনি অবশ্যই আপনার পরিবারকে সময় দিবেন। আপনার ফ্যামিলিকে যদি আপনি সময় না দেন, আমার কাছে ভালোবাসার অর্থ কি জানেন ভাইয়া? মেয়েকে প্রতি বছর বছর আইফোনের মডেল চেঞ্জ করে দেওয়া, মেয়ের জন্মদিনে দেশের বাইরে থেকে তাকে শুভেচ্ছা জানানোর জন্য 7 তলা একটা কেক দেওয়া, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে। তো এটা তো অ্যাকচুয়ালি ভালোবাসা হতে পারে না। আমার মেয়ের সাথে আমার বন্ডিং নাই কেন, আমার ওয়াইফের সাথে আমার বন্ডিং নাই কেন, তারা এত হার্ড লাইনে কেন গেল? এটার পেছনে তো আমি দায়ী। কারণ হচ্ছে যে আমি আমার মেয়ের বন্ডিংটাকে টাকা দিয়ে বিচার করছি, আমার ওয়াইফকে আমি সময় দিইনি। ওরা যখন বাইরে ঘুরতে যেত তখন তারা নিজেরা শপিং করতো, আমি বসে বসে কম্পিউটারে কাজ করতাম। আপনি যতই ব্যস্ত হন না কেন, আমি জানাতে চাই যে আপনি অবশ্যই, যদি আপনার পরিবার থাকে তাহলে আপনি পরিবারকে অবশ্যই সময় দিবেন। আপনি যদি শত কাজের ব্যস্ততার মাঝখানেও যদি 1 ঘন্টা যদি আপনার পরিবারকে সময় না দেন, তাহলে আপনাদের অবস্থা আজকে আমার মতো হবে। 2 বছর একটা হাজব্যান্ড জেলে ছিল, তাকে তার ওয়াইফ বাচ্চারা ছুটাইতে আসে নাই, কেন আসে নাই? হ্যাঁ, আমার অনেক বাজে জিনিস ছিল, কিন্তু বাজে জিনিসগুলোর চেয়ে তো বেশি ছিল হচ্ছে সময় না দেওয়া। আমি যদি সময় দিতাম তাহলে কিন্তু আমার বন্ডিংটা গড়ে উঠতো, যার কারণে শেয়ার করার মতো কোনো ওয়ে ছিল না। আর কি শেয়ার করব? এইসব জিনিস শেয়ার করা যায় ওয়াইফের সাথে? যে থাইল্যান্ডে আমি একটা মেয়ে নিয়ে গেছি, যাওয়ার পরে ওখানে গিয়ে আমি হার্ট অ্যাটাক করছি, ওখানে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমাকে ফালাইয়া চলে আসছে, এটা শেয়ার করা যায়? আমি গল্পটা বললাম এই জন্য যে কারণ আমার কেন জানি মানুষ মৃত্যুর আগে মনে হয় কি, মানুষ মৃত্যুর আগে নাকি টের পায় যে সে মারা যাবে। এগুলো আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আমি কিন্তু খুব কোরআন হাদিস 2 বছরে খুব ভালো পড়ছি জেলে থাকা অবস্থায়। আমার বই পড়ে সময় যেত, বিশেষ করে ধর্মীয় বইগুলো। আমি হুজুরের কাছে তওবা করেছি যে আমি আর কখনো এই ধরনের কোনো রিলেশনশিপের সাথে জড়িত হব না। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমি একটা বিয়ে করব, বাট আমি কোনো অন্য রিলেশনশিপে যাব না। এবং এটা আমি আজকে দিন পর্যন্ত রক্ষা করে আসতেছি। আশা করি মৃত্যুর এখন থাকবো। আমার ধারণা আমি বাঁচবো না, এই জন্যই আমি শেয়ার করি। না ধ্রুব ভাই, আমি এই জায়গাটায় আপনাকে আপনার জুনিয়র ছোট ভাই হিসেবে একটা কথা বলতে পারি। আমরা সবাই কম বেশি ভুলে পড়া মানুষ। আপনি স্বীকার করেছেন অকপটে, সেই গার্ডস আপনার আছে। সোশ্যাল মিডিয়াতে আপনার গল্প শুনে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করবে এবং অনেকেই হয়তো বা তাদের জীবনটাকে সংশোধন করে নেবে। আমি পজিটিভটাই দেখতে চাই। যেহেতু আপনি জেল খেটে বের হয়েছেন, সাজাপ্রাপ্ত হয়ে বের হয়েছেন, সুতরাং সেই জায়গা থেকে আমার বলার কিছুই নাই। কারণ এটা যদি এমন হতো যে আপনার মামলাটা চলমান, তখন একটা কথা থাকে যে গল্প প্রচার করা যাবে কিনা। এখানে দেখেন কতটুকু সত্য বলেছেন, কতটুকু মিথ্যা বলেছেন, সেটা জাস্টিফাই হয়ে যায় যেহেতু সব দোষগুলো আপনি নিজের কাঁধে নিয়েছেন। সুতরাং এটাকে আর অন্য চোখে বাঁকা চোখে দেখার কোনো প্রয়োজন নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন আগাগোড়া উনি কারো কোনো ব্যক্তির নাম কোনো কিছু এখানে আনেন নাই, কারণ তাদেরকে তিনি ছোট করতে চান নাই, তার নামের সাথে জড়িত করতে চান নাই। আপনার জীবনের যতটুকু পরিমাণ আপনি ভুল করেছেন এবং দুনিয়াবি যে পরিমাণ আপনি সাফার করছেন মানসিকভাবে, এটা এক্সপ্রেস করা যাবে না, দেখানো যায় না কাউকে। আপনার সন্তান আছে, আপনি তাদেরকে পান না। আপনার স্ত্রী আছে, সে আপনার পাশে দাঁড়ায় না। আপনার প্রচুর প্রপার্টি ছিল, কিন্তু আপনি এখন এমন একটা জায়গায় থাকেন যেখানে আপনার এসি নাই। এগুলো দুনিয়াবি সাজা, অবশ্যই সাজা, কিন্তু এখানেও আপনার সেলফ রিয়েলাইজেশন যে ভুলগুলো আপনারই।
এখন আপনি তো আল্লাহ বিশ্বাস করেন definitely। অবশ্যই আমি নামাজ পড়ি পাঁচ নামাজ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে এই যে মৃত্যু ভীতি বা মৃত্যু টেন্ডেন্সি যেটা আপনার মধ্যে কাজ করে, এটা ইহকাল ধরেন আপনার নাই। আমরা এখনো জানি না আল্লাহ আপনার জীবনে আগামীতে কি রাখছেন, কারণ আল্লাহ সেই ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন যে ভুল করবে, অপরাধ করবে এবং তার কাছে বারবার ক্ষমা চাইবে। জি। এবং আল্লাহ বলেছে যে সে যদি ক্ষমা চায় নেক মনে, তার জীবনের সমস্ত ভুল অপরাধ আমি সে ক্ষমা এক করে সময় ক্ষমা করে ওটাকে সওয়াবে পরিণত করে দেবে। জি। এটা আল্লাহর ওয়াদা। জি। এবং তিনি এত ক্ষমাশীল যে এমনও হাদিস আছে যে ক্ষমা করার জন্য শুধু প্রস্তুতি নিয়েছে, জি। ওই অবস্থায় মারা গেছে, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে যদি রিয়ালাইজেশন চলে আসছে, তো আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এই রিয়ালাইজেশনের জায়গাটা থেকে আপনি যদি আরেকটা ভুল করেন যেটা আখেরাতের ভুল হয়ে যাবে, তাহলে যাই সুইসাইডের কথা বলেন বা যেটাই বলেন, এগুলো হচ্ছে যে পরকালটাকেও শেষ করে দেয়, জি, জি, যেটা আমাদের ধর্মে একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জি। সো আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে থাকেন, তাওয়াক্কুল করতে থাকেন যে ফাইন, আপনাকে আল্লাহ যতটুকু যেভাবে দিয়েছে এতটুকু হচ্ছে হলো পাপ শোধনের সময়। হ্যাঁ, জি। দেখুন, আমি আপনাকে কি পরামর্শ দেব, আপনার সামনে আমিও বসা একজন পাপী মানুষ। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি নিখাদ মানুষ। আপনার গল্পটা আপনি সৎসাহস নিয়ে বলেছেন, আমার গল্প আমি বলতে পারবো না, যারা দেখছে তারা তাদের গল্প বলতে পারবে না, কিন্তু এই গল্পগুলো কখনো কখনো মানুষকে কিওর হওয়ার সুযোগ দেয়। জি। এবং আপনার এই গল্পের আগাগোড়াই যারা আপনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা দেখলাম সবাই পজিটিভ এবং নিরপরাধ মানুষ হিসেবেই, কিন্তু আপনাকে যে দুটো জিনিস ভয়ঙ্করভাবে একটা লার্নিং দিয়ে গেল এবং পাশাপাশি আমাদেরকে, সেটা হচ্ছে 1 বোতল ফেন্সিডিল শক করে আপনি কবিতা আবৃত্তি করতেন, আপনি বলছেন সংস্কৃত মনা মানুষ ছিলেন, সেইটা আপনার জীবনটাকে ওই বোতলের মধ্যেই আটকে ফেলেছে আমি মনে করি। একটা অসাধারণ গল্প, প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেকদিন পর লাইফে। বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড অনেকগুলো মেয়েদের গ্রুপ আছে, হ্যাঁ, এগুলো